আচ্ছা, আজকে 16তম ব্যাচের তৃতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা ওরিয়েন্টেশন পর্ব শেষ করছিলাম, পাশাপাশি অ্যাকাউন্ট ক্রিয়েটের একটা অপশন দেখা দিয়েছিলাম, যেটা পরবর্তীতে আবার ভিডিও করে দিয়েছি। আশা করি আপনারা বায়ার ভার্সন অ্যাকাউন্ট সবাই করছেন। আর এরপরে পরিচিতি, কোন ফিচারটা কোথায় আছে, কোন ফিচারের মানে নেভিগেশন প্যানেল, ড্যাশবোর্ড প্লাস নিউ আইকন, এইগুলা কোথায় কি আছে, কোন ফোল্ডারের ভিতরে বা কোন ফাংশনে কি পাবো আমরা, সবকিছু দেখছিলাম। এবং কোম্পানি সেটিং এর প্রাইমারি যে স্টেপগুলা, তার মানে আমরা বলছিলাম যে যদি কেউ কোনো বায়ার নতুন কোনো কোম্পানি ক্রিয়েট করার জন্য আসে, সেক্ষেত্রে সেই অর্ডারটা আমরা কিভাবে করব, কমপ্লিট করব। যে কোম্পানি ইনফরমেশন এরকম একটা ডাটাবেস সে দিবে, হয়তো সবারটা সাজানো গোছানো হবে না, কিন্তু আপনার কি কি ইনফরমেশন লাগবে যদি আপনি কোম্পানি সেটিং ভালো মতো শেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কি কি ইনফরমেশন লাগবে। ওনার যতই অগোছালো থাকুক ডাটাবেস, উনি যা দিবে তার ভিতর থেকে আপনি বেছে নিতে পারবেন যে কোনটা কোনটা আপনার লাগবে। আরেকটা কথা বলে রাখি, অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আপনারা এখন যার যার পার্সোনাল নাম্বার ইউজ করছেন বা নাম্বার লাগে নাই, বা যদি লাগে ভেরিফাই করার জন্য নিজেরা পার্সোনাল নাম্বার থেকে ভেরিফাই করতে পারেন, কিন্তু বায়ারের যা যা ইনফরমেশন সব কিন্তু দিতে হবে। আমাদের অ্যাকাউন্টে আমরা যা কিছু করি প্র্যাকটিস পারপাস, এটা আবার ভাবেন না যে আমরা যে কোনো আমাদের এখানে নাম্বার ব্যবহার করছি বা আমাদের কেউ ভুলে হয়তো আমাদের নিজস্ব অ্যাড্রেস ব্যবহার করতেছি, কিন্তু বায়ারের ভার্সনে কিন্তু সবকিছু এরকম ডাটাবেজ আলোকে, ঠিক আছে, ডাটাবেজ অনুযায়ী আমরা করব। এটুকু যেন মাথায় থাকে, মানে প্র্যাকটিস করানোর মূল উদ্দেশ্য এই যে ডাটাবেস দিয়ে যে এইরকম কিছু বায়ার আপনাকে দিবে, সেখান থেকে আপনি নিয়ে নিয়ে কাজ করবেন। তাহলে কোম্পানি সেটিং নিয়েও কিন্তু আলাদা অর্ডার পাওয়া যাবে, যেটা আমি প্রত্যেকটা মেনশন করে বলছি যে কুইক বুকসে কোথা থেকে আপনি অর্ডার পাবেন, স্পেসিফিক অর্ডার, আবার কয়েকটা মাল্টিপল বিষয় নিয়েও আলাদা অর্ডার পাবেন। আর এখন কোম্পানি ইনফরমেশন সেটিং এর ক্ষেত্রে অর্ডার পাওয়ার বেশি সম্ভাবনা থাকে, কারণ অন্যান্য সফটওয়্যার থেকে সুইচ করে অনেকে কুইক বুকসে আসে, এই পার্সেন্টটা অনেক বেশি। আর দ্বিতীয়ত যারা অনেকে বিগিনার যারা আছে বিজনেসে, সেক্ষেত্রে তারাও কিন্তু কুইক বুকস ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি কাজ পাবেন। মানে এই ধরনের কোম্পানি সেটিং নিয়ে যখন কোনো একটা বাইরের সাথে কাজ পাবেন, মনে করে নেবেন এই অর্ডারটা অনেক বড় হবে এবং অ্যামাউন্টটা অনেক বেশি হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কোম্পানি সেটিংটা একটু গুরুত্ব সহকারে শিখবেন। আচ্ছা, তাহলে কোম্পানি সেটিং এ আমরা এই পর্যন্ত শিখছিলাম। কাস্টমাইজ ইনভয়েস সেটিং, আপনাদের বলা হয়েছিল ইনভয়েস সেটিংটা আমি করে দিয়েছি, এবং এস্টিমেট এবং সেলস রিসিপ্ট, যেটা এই দুটো কর্তা মানে করার বিষয় বলা হয়েছিল। আপনারা অনেকে গ্রুপে দিয়েছেন, আর আমি আলাদা একটা ভিডিও দিলে অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও দিব, সেভাবে গ্রুপে অ্যাসাইনমেন্ট দিবেন। আচ্ছা, এবার আমরা সেলস সেটিং যেটা বাকি ছিল সেটা একটু করে আসি, গত ক্লাসে এটা করা হয়নি। আর আজকে আমাদের কোম্পানি সেটিং এর আন্ডারে এক্সপেন্স সেটিং, টাইম সেটিং, অ্যাডভান্স সেটিং এবং ম্যানেজ ইউজার অ্যান্ড সুইচ মাল্টিপল কোম্পানি, ঠিক আছে, এগুলো একটু দেখবো। এখন চলেন আমরা সেলস সেটিংটা করে আসি। আমরা সেলস সেটিংটা করছিলাম এই যে গিয়ার আইকনে, আমরা যে কোনো সেটিং এর জন্য গিয়ার আইকন বা সেটিং আইকনে যাব। যাওয়ার পরে এই যে অ্যাকাউন্টেন্ট সেটিং এ গেছিলাম। আহ এই প্রথমে কোম্পানি যে সেটিং, এগুলো আমরা করছি জাস্ট অ্যাডিশনাল যে ইনফরমেশনটা দিয়ে এই বায়ারের ডাটাবেস থেকে কপি করে করে, যে কোনটা নাম্বার, কোনটা রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে অ্যাড্রেস, যাবতীয় যা কিছু লাগবে, মেইল, তারপর ওয়েবসাইট, সবকিছু আমরা এখান থেকে নিয়েছি। এটা আমাদের কোম্পানি সেটিং হয়ে গেছে। সেলস সেটিং এর উপরে যে পর্শনটা, অর্থাৎ এই যে কাস্টমাইজ ইনভয়েস বা আদার্স, ইনভয়েস হোক, এস্টিমেট হোক বা সেলস রিসিপ্ট, এটা আমরা করছি। এখন এই যে বাকি যেগুলা উপরের কাস্টমাইজ এই অপশনটা বা এই যে গ্রিন যে কাস্টমাইজ লুক অ্যান্ড ফিল, এটা আমাদের হয়ে গেছে। এখন বাকি যেগুলো আমরা সেটা করব, একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি। এই বিষয়গুলো কিন্তু কোনোটা ক্লিয়ার যদি আপনি না থাকেন, কনসেপ্টটা যদি না বোঝেন, সেক্ষেত্রে আমি কোর্সের নিব, কিন্তু কথা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন, ইনভয়েস সেটিং পাইনি, আপনি পান নাই, আপনি ভিডিও দেখেন নাই তাইলে। আচ্ছা, যাই হোক, ভিডিওটা দেখবেন, ক্লাস 2 এর ভিডিও দেখবেন। আচ্ছা, এবার সেলস ফর্ম কন্টেন্ট, এটা থেকে আমরা শুরু করি। এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় এই পেন আইকন আছে, প্রত্যেকটা জায়গায় পেন আইকন আছে। আমরা এখানে পেন আইকনে ক্লিক করব, পেন আইকনে ক্লিক করলে ওপেন হবে। এখন আমাকে একজন কোশ্চেন করছিলেন যে নেট 30 এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য নাকি এটা চেঞ্জ করতে পারবো। এটা কি প্রিফার্ড ইনভয়েস টার্ম, তার মানে আমি ইনভয়েস কখন করব, বাকিতে যখন সেল করব, যে আমি এখন টাকা পাচ্ছি না, সেটা হবে ইনভয়েস। আর যেটা নগদে সেল করব সেটা দিয়ে করব সেলস রিসিপ্ট। বিষয়টা একটু মানে মেনশন করে গেলাম, নগদে সেল করলে সেলস রিসিপ্ট, বাকিতে সেল করলে ইনভয়েস। এখন আমার এই সেটিং গুলো কি শুধু ইনভয়েসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সব দিক দিয়ে সেলস সম্পর্কিত যা নগদে করি বাকিতে করি সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। কিন্তু আমরা জানি যে এই ডিউরেশনটা থাকে নগদে না, বাকিতে বিক্রির ক্ষেত্রে।
নেট 30 মানে কি? এখানে বলছে প্রিফার্ড ইনভয়েস টার্ম। টার্ম বলতে একটা শর্ত ইনভয়েস করার, কি যে নেট 30। কমার্সের যারা তারা তো আমরা জানি নেট 30 মানে আমি আজকে বিক্রি করতেছি, আজকের ডেট থেকে পরবর্তী 30 দিন যেদিন হচ্ছে তার ভিতরে পেমেন্টটা ক্লিয়ার করতে হবে, বাকি যে পেমেন্টটা। এখন এইটা যারা আর্টসের বা সায়েন্সের আছেন আমি একটু মেনশন করে যাই, এটা আহামরি সেরকম কোনো কিছুই না, জাস্ট আমি বিক্রি করতেছি বিক্রির ডেট থেকে বাকিতে বিক্রি করতেছি, বাকিতে বিক্রির ডেট থেকে যতদিনে আমি টাকাটা পাবো সেই যে ডেটটা, যে নেট 30 দিন, আমি 30 দিনের পণ্যটাকে বিক্রি করতেছি, এই লাইক একটা টার্ম বা কন্ডিশন। আচ্ছা, এখানে নেট 30 ডিফল্ট ভাবে সব ইনভয়েসের ক্ষেত্রে আপনি পাবেন যে উল্লেখ করা থাকবে একটা ইনভয়েস ক্রিয়েট করতে গেলে নেট 30। কিন্তু এই যে ড্রপ ডাউনে ক্লিক করলাম, দেখেন এখানে কি আছে, ডিউ 1 রিসিপ্ট। যদি বুঝি যে রিসিপ্টে যে ডিউ ডেটটা আছে সেইটা অনুযায়ী হবে যে আমি একটা কাস্টম ডেট দিব, তাও দিতে পারি। আবার নেট 15, নেট 60 এগুলো আছে। তার মানে আপনার সাথে ওই কাস্টমারের সাথে, আপনার সাথে না, আপনার বায়ারের সাথে যার কাজ আপনি করবেন, ওই বায়ারের সাথে তার যে কাস্টমার তার সাথে নেগোসিয়েশনটা কেমন হবে তার উপর এটা নির্ভর করবে। কাউকে উনি নেট 30 ডেজ কন্ডিশনে বিক্রি করবে, কাউকে নেট 60, কাউকে নেট 15, আবার কাউকে নেট 90 ডেজ, 3 মাসের যে ডিউ তাতেও কিন্তু বিক্রি করবে। এখন তার উপরে তার ট্রানজাকশন যেমন দিবে সেভাবে হবে। এখন দেখলেন আপনি কাজ করতে করতে বায়ারের ডাটাবেজে একটা আছে নেট 45, 45 দিন, আর একটা আছে 90 ডেজ, এগুলো কিভাবে অ্যাড করবেন? আপনি তো দেখলেন যে এখানে তো নাই, বা ইনভয়েস করতে গেলেন তখন তো এখানে সেট আপ না করলে তো ইনভয়েস ওখানে শো করবে না। তাহলে কি করব? এই নেট 30-র পাশে এসে আমরা যদি এখন যদি নতুন করে আরো কিছু টার্ম সেট করতে চাই, তাহলে কি করব? অ্যাড নিউতে চলে আসবো। তখন অ্যাড নিউতে এসে এখানে লিখে দিচ্ছি নেট 45। এবার বলছে ডিউ 1 ফিক্সড নাম্বার অফ ডে। এখানে নাম্বারটা যে 45 দিন আপনি দিবেন, এখানে 45টা এখানে বসাবেন। এখন আবার নিচে কি আছে, ডিউ বাই সার্টেন ডে অফ দ্য মান্থ। যদি ফিক্সড কোনো ডে থাকে, কোনো ধরেন আপনি বললেন যেখানে 45 দিনের টার্মটা আমি বিক্রি করতেছি না, আমি বিক্রি করতেছি আজকে নভেম্বর মাসের 30 তারিখ, ডিসেম্বর মাসের 10 তারিখে, তাহলে আপনি ডে অফ দ্য মান্থ এর তারিখ দিবেন 10, এটা তখন সিলেক্ট করবেন, এখানে ডেট দিবেন 10, 10 দিবেন, আর এখানে ডিউ দ্য নেক্সট মান্থ ইফ ইস্যুড উইথিন, ঠিক আছে, পরবর্তী মাসের কত তারিখ থেকে, যে আজকে 10 তারিখ, পরবর্তী মাসের যে 10 তারিখে দিবে বা কিছু, এখানে দুটো অপশন আছে। আপনি যে যদি এখানে যদি সার্টেন ডেতে আলাদা কোনো একটা স্পেসিফিক মাসের কোনো একটা সার্টেন ডেতে আপনি দেন, তা সেক্ষেত্রে কিন্তু দুটো অপশন এখানে আলাদা আলাদা আছে। ঠিক আছে, তা বেশিরভাগ ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় যে ডিউ ইন ফিক্সড নাম্বার অফ ডে। এখানে ডেটটা দিবেন যে কত দিনের টার্ম, এটা নেট 45, আর এখানেও 45 ডেট আমি মেনশন করে যাবেন। এবার দেখেন সেভ করলাম, সেভ করলে এই নেট 45 হয়ে গেছে। এবার যদি আপনি বোঝেন যে নেট 90 লাগবে, এখানে অ্যাড নিউতে যাব, এখানে নেট 90 দিয়ে আমি এখানে 90 বসাই দিব, ডেটা এখানে বসাই দিব, দিয়ে সেভ। তার মানে এবার দেখেন এই যে 90 হয়ে গেছে, 45ও কিন্তু হয়ে গেছে। তার মানে এইভাবে আপনি অ্যাড করবেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলা। এবার প্রেফার্ড ডেলিভারি মেথড। ডেলিভারি মেথড কি? প্রোডাক্ট ডেলিভারি না, প্রোডাক্ট ডেলিভারির সাথে সম্পর্কিত যে আপনি ইনভয়েসের যে পেপারটা, সেটা সফট কপি হোক হার্ড কপি হোক, এটা আপনি কিভাবে সরবরাহ করবেন। ধরেন কেউ একজন আপনার প্রতিষ্ঠানে অর্ডার করছে 10 লাখ টাকার পণ্য। এখন সেই 10 লাখ টাকার পণ্য দেওয়ার সময় আপনার তো একটা ইনভয়েসের একটা পেপার দেওয়া লাগবে, হয় এই পেপারটা ফিজিক্যালি দিতে পারেন, আবার মেইলেও দিতে পারেন। এখন কি এখন দিবেন নাকি দিবেন না, বা এরকম একটা ব্যাপার থাকে। এখন বলছে প্রিন্ট লেটার, আপনি পরে প্রিন্ট করে দিবেন, যে আগে প্রোডাক্টটা আপনি পাঠাবেন তারপরে প্রিন্ট করে আপনি তার সাথে পাঠাতে পারেন। ঠিক আছে, লেটার বলতে দেরি করা বোঝাচ্ছে। ঠিক আছে, এরপরে সেন্ড লেটার, আপনি মানে বললে কোনে গেলেন, এটা হচ্ছে হার্ড কপি, যে আপনি ওই প্রোডাক্টের সাথে হার্ড কপিটা দিলেন। আর এইটা হচ্ছে সেন্ড লেটার, অর্থাৎ ইমেইলে, যে আপনি আগে প্রোডাক্টটা পাঠাবেন এরপরে মেইল করবেন যে আমি আপনার প্রোডাক্টটা পাঠাইছি। এইটা পরবর্তীতে সেন্ড করতে পারেন মেইলে। আর যদি নাম দেন যে না আমি এটা কোনো কিছু রাখবো না, আপনি নাম দিতে পারেন। তা আমরা এখানে সেন্ড লেটারটা দিতে পারি যে না আমরা আগে প্রোডাক্ট পাঠাবো তারপরে আমরা মেইলে সেন্ড করব, এটা অপশনটা দিতে পারি। আবার অনেক বায়ার এখানে প্রিন্ট করে দিবে হার্ড কপিটা, আমরা সফট কপিটা মেইলে দিলাম। এরপরে নামও দিতে পারেন যে না আমার এগুলো কিছু আমি দিব না, আমার যে প্রসিডিউর এটা আমি আলাদাভাবে মেনটেন করব, দিতে পারেন যদি নাম। তো আমরা সেন্ড লেটার দিয়ে রাখলাম। এবার শিপিং, দেখেন এখানে অনেকের অনেক কিছু অন করা আছে, অফ করা আছে। একটা বিষয় একটু মাথায় একটু মানে ইনস্টল করে নেন, সেটা হচ্ছে সব সেটিং ম্যান্ডেটরি না, এবং সব সেটিং সব বায়ার আপনাকে করতে বলবে না। কিন্তু যেগুলো না করলে নয় আমরা এখান থেকে সেগুলো নিব, আর যেগুলো ম্যান্ডেটরি না সেগুলো দেখে রাখবো যে এই সেটিংটা কিভাবে ওপেন করতে হবে, প্রসিডিউরটা কি। কিন্তু সবই যে আপনার করতে হবে তা কিন্তু না, একটা সফটওয়্যারে অনেক সেটিং থাকে, সব যে করতে হবে এরকম কিছু না, কিন্তু শিখবো আমরা সব। এখন শিপিং, শিপিং এখানে অন করা আছে, আপনার হয়তো অফ করা থাকতে পারে বা ম্যাক্সিমাম সবার অন করা আছে। শিপিংটা কি?
এটা যদি অফ করি শিপিংটা অফ হবে। তার মানে ধরেন প্রাণ আর এফ এল গ্রুপ, ওনাদের কাছে আমি প্রোডাক্ট অর্ডার করলাম ঢাকা থেকে, যে আমার ঢাকায় হেড অফিসটা ধরেন মিরপুর, আমার শিপিং অ্যাড্রেস গাজীপুর, যে আমার হেড অফিসে আমার প্রোডাক্ট আসার দরকার নাই, আমার বিলিং অ্যাড্রেস মানে বিলটা সে আমার হেড অফিস থেকে কালেক্ট করবে প্রাণ আরএফএল গ্রুপ, কিন্তু আমার প্রোডাক্টটা আমার ব্যবসা প্রতিষ্ঠানের যে ডিস্ট্রিবিউশন পয়েন্ট সেটা গাজীপুর। তাহলে আমার প্রোডাক্টটা কোথায় পাঠাতে হবে? হেড অফিসে না, গাজীপুর, অর্থাৎ আমার ডিস্ট্রিবিউশন পয়েন্টে। তাহলে সেইখানে আমি যদি শিপিং এখানে যদি ওপেন না করে রাখি, তাহলে কিন্তু দুটো অ্যাড্রেস, বিলিং শিপিং, এই দুটো কিন্তু আলাদা হবে না। অনেকের থাকে দুটো অ্যাড্রেস, আমি যেখানে বিজনেস করতেছি ওইটাই আমার বিলিং এন্ড শিপিং, ওখান থেকে সবকিছু ডিস্ট্রিবিউট হয়, তাহলে কিন্তু তাড়াতাড়ি open করা লাগছে না। কিন্তু যদি মনে করেন যে আমার আপনার বিলিং একটা, শিপিং অ্যাড্রেস আর একটা, তাহলে এটা অন করে দিবেন। তাহলে আমরা দিলাম, ঠিক আছে। এটা যদি অন না করেন, তাহলে যাদের দুইটা অ্যাড্রেস একই সাথে বিলিং এন্ড শিপিং, তাহলে কিন্তু দুইটা আপনি করতে পারবেন না, এই জন্য একটা অন করে দিবেন। এবার কাস্টম ফিল্ড, এই কাস্টম ফিল্ডে কি বলছে দেখেন, কাস্টম ট্রানজেকশন নাম্বার। এই যে এইখানের ব্যাপারটা কি, এখানে দুটো দুটো ব্যাপার আছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। যদি কোনো বায়ার অন্য কোনো সফটওয়্যার থেকে আপনাকে মানে এসে কাজ দেয়, যে না আমি জেরো ব্যবহার করতাম বা ওয়েব সফটওয়্যার ব্যবহার করতাম, সেখান থেকে আমি সুইচ মানে সে কুইক বুকসে কনভার্ট করতেছি, সুইচ করতেছি। এখন সেক্ষেত্রে আমি প্রিভিয়াস যত ডাটা আছে, যে আমি 3 বছর ধরে বিজনেস করছি, সমস্ত ডাটা আমার কুইক বুকসে ইনক্লুড করতে হবে। কোন কিসের ডাটা? জেরো বা ওয়েব বা অন্য যে কোনো একটা সফটওয়্যারের আছে যে ডাটা, সেইগুলা। সেক্ষেত্রে আপনি কি করবেন, তার তো তার ইনভয়েস হয়েছে 3 বছরে অনেক, ধরেন লাইক 5,000, কথার কথা 5,000 ইনভয়েস আছে, তারপর আরো অনেক কিছু আছে, এক্সপেন্স আছে, সেগুলো তো আপনার যদি এন্ট্রি করতে হয়, তাহলে আপনার কি করতে হবে, ওই ট্রানজেকশন নাম্বারটা তো দিতে হবে, যে ওই ইনভয়েসের নাম্বার কত ছিল, তখন আপনি এটা অন করবেন। তখন অন করে করে ম্যানুয়ালি ওনার ডাটাগুলো কিন্তু আপনার জাস্ট নাম্বারিংটা ম্যানুয়ালি করতে হবে। তখন আর ইম্পোর্ট করার সুযোগটা থাকলেও, মানে ইম্পোর্ট আপনি ট্রানজাকশন ইম্পোর্ট করবেন, কিন্তু নাম্বারটা ম্যানুয়ালি করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু এটা তখন অন থাকবে। যদি কোনো প্রিভিয়াস বায়ার, ঠিক আছে, মানে প্রিভিয়াস সফটওয়্যার থেকে বা মানে যে কোনো একটাই কাজ করতেছিল সেখান থেকে যদি আসে, সেই ক্ষেত্রে তার ট্রানজাকশন নাম্বারটা আপনার ম্যানুয়ালি এন্ট্রি করতে হলে এই যে কাস্টম ট্রানজাকশন নাম্বার, এইটা অফ থাকলে সেই অপশনটা আসবে না, নাম্বারিংটা আপনি করতে পারবেন না ম্যানুয়ালি। এইটা যদি অফ থাকে, অন করলে করতে পারবেন। অন করলে আলাদা আলাদা নাম্বার দিবেন, যে তার যেহেতু ওই ডাটাবেজে একটা নাম্বার অবশ্যই জরুরি, কেননা তার তো ওই অনুযায়ী, ওই ওই ট্রানজেকশন নাম্বার অনুযায়ী ওনার এখন রানিং বিজনেসটা পরিচালিত হবে, তাই না? অনেকের কাছে ডিউ থাকতে পারে, এখন নাম্বার যদি উনি হারায় ফেলে, এটা তো মানে ইনভয়েসের নাম্বার, এটা মানে শুধু ইনভয়েস না, ইনভয়েস এক্সপেন্স এই নাম্বার দিয়েই কিন্তু খুঁজে বের করে মানুষ। এখন এটা তো গেল পুরনো, যদি কেউ আসে পুরনো ডাটাবেস নিয়ে যদি কেউ আসে, কিন্তু নতুন যদি কেউ মানে কোনো কোম্পানি সুইচ করে, যে বা এই নি কুইক বুকস এই প্রথম এবং ওনার বিজনেসটাই প্রথম, তাহলে আপনি কি করবেন, এটা অফ রাখবেন। কেন? আপনি যদি এটা অন রাখেন, প্রত্যেকটা ট্রানজেকশনে আপনার ম্যানুয়ালি আলাদা আলাদা নাম্বার দিতে হবে। আপনি ধরেন আজকে ইনভয়েস হয়েছে সকালে 1,003 নাম্বার ইনভয়েস, সাপোজ সারাদিনে যদি 5টা ইনভয়েস হয়, 1,003, 1,004, 1,005, এভাবে আপনার এক একটা করে ম্যানুয়ালি কিন্তু এটা অ্যাড করতে হবে নাম্বারটা। আপনি যদি ভুল করেন, 1,003-এর পরে যদি 1,007 দেন, তাহলে কিন্তু কুইক বুকস কিছু বলবে না, বা আপনার মানে ধরার বিষয় না এটা। কিন্তু যদি কুইক বুকসের উপরে ছেড়ে দেন, আপনার কিন্তু ভুল হতে পারে, যে আপনি 1,003-এর পরে 1,007 দিতে পারেন স্বাভাবিক, 1,007-এর পরে 1,010 দিতে পারেন, মনে নাও থাকতে পারে, কারণ শুধু তো ইনভয়েস হয় না, এক্সপেন্স বিল সবকিছু হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, কুইক বুকসের উপরে দিয়ে রাখলে সে কিন্তু ভুল করবে না। আপনার ভুল হওয়ার চান্স থাকতে পারে, যে না আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইনভয়েস করছি 1,019 নাম্বার পর্যন্ত সাপোজ, কিন্তু পরবর্তী ইনভয়েসটা যখন সন্ধ্যার পরে এসে করলাম, তখন করলাম 1,022, তাহলে 19 থেকে 22 যে গ্যাপটা হয়ে গেল, মাঝখানে 20-21 নামে কোনো ইনভয়েস নাই। এটা তো কোনো একটা মানে বায়ার মেনে নিবে না। তো তাহলে কি হয়েছে, তাহলে নিশ্চয়ই কোনো একটা মানে অঘটন ঘটছে, বা যে কোনো একটা ঘাপলা আছে এরকম মনে করবে, বা এটা তো মানে কোনো আহ উম, মানে দক্ষতার পরিচয় না, ঠিক আছে। তা সেক্ষেত্রে যদি আপনি এটা ওয়ান রাখেন, নতুন যে বায়ার যারা নতুন কুইক বুকস এর মাধ্যমে বিজনেসে ইনক্লুড হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার ইনভয়েস নাম্বারটা আপনি ট্র্যাকিং করতে গেলে আপনার ম্যানুয়ালি করতে হবে, যদি এটা অন রাখেন। অন রাখলে ম্যানুয়ালি করতে হবে, আর যদি অফ রাখেন তাহলে কুইক বুকস কি করবে, যে আমি কুইক বুকসকে পারমিশন দিয়ে দিছি, আমি আমার সুযোগটা অফ রাখছি, যে আমি ম্যানুয়ালি দিব না। কুইক বুকস কি করবে, কুইক বুকস কখনো ভুল করবে না, 1,001-এর পরে 1,002, 1,003, 1,004 ধারাবাহিকভাবে দিয়ে যাবে, কখনো ভুল করবে না।
তাহলে আমরা এটা অফ রাখবো নতুন বায়ারদের জন্য, যাদের কোনো প্রিভিয়াস ডাটাবেজ নিয়ে আসবে না তাদের জন্য অফ রাখবো। আর যারা প্রিভিয়াস ডাটাবেজ নিয়ে কুইকবুকসে আসবে অন্য সফটওয়্যার থেকে আমাদের সফটওয়্যারে কুইকবুকসে, সেক্ষেত্রে আমরা অন করে সেই নাম্বারিং করার জন্য অন রাখবো। তো নাম্বারিং করা হয়ে গেলে তখন আমরা কি করতে পারি, আবার অফ করে দিতে পারি যে না, নতুন ট্রানজাকশন এইভাবে হবে, ওনার সফটওয়্যার এইভাবে হবে। তাহলে সেখানেও কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ওনার প্রিভিয়াস যত ইনভয়েস বা এক্সপেন্স যা আছে ওইটার নাম্বারিং সর্বশেষ কত আছে, ধরেন 10,012 আছে, লাইক 10,012 নাম্বার পর্যন্ত ওনার ইনভয়েস আছে। আমি এবার কি করতে পারি, 10,000 বাদ, এই ক্যাটাগরি বাদ আমি 11,000 থেকে শুরু করতে পারি। সেই আমি একটা ফরম্যাট দিতে পারি যে আমি 4 সংখ্যা না, আমি 5 সংখ্যা দিয়ে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো অ্যাড করবো। তাহলে 11,000 থেকে আমি শুরু করব, ফার্স্ট সংখ্যাটা হবে 11,000। তার মানে প্রথম ওই যে কোনো ক্যাটাগরির ট্রানজেকশন নাম্বারটা যা আমি দিব, প্রথম যেভাবে উল্লেখ করবো নাম্বারিংটা তো আমিই করবো, তা সেক্ষেত্রে আমি 11,000 থেকে শুরু করবো। এটা যেন একটু মাথায় থাকে। তাহলে কাস্টম ট্রানজেকশন নাম্বারের অনেকগুলো ব্যাপার আছে, এগুলো একটু মাথায় রাখলেন। ঠিক আছে, এবার সার্ভিস ডেটটা দেখেন, এখানে আপনি ডিলিট করতে পারবেন না, অফ করতে পারবেন না। আচ্ছা, এখন তাহলে আমরা কাস্টম ট্রানজেকশন নাম্বার অফ রাখি, যেহেতু আমরা নতুন কোম্পানিতে কাজ করতেছি, নতুন বায়ারে, তাহলে এটা আমরা অফ রাখলে নাম্বারিংটা কুইকবুকস অটোমেটিক্যালি দিয়ে দিবে। আর আমরা অন রাখলে কিন্তু সীমাবদ্ধতা তৈরি হবে, আমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে। তাহলে অফ রাখি। এরপর আসি সার্ভিস ডেটটা কিন্তু এখানে অফ করতে পারবেন না, কারণ আমরা সার্ভিস এবং প্রোডাক্ট দুটো নিয়েই বিজনেস করতেছি। ঠিক আছে, কাজে সার্ভিস ডেটটা দিতেই হবে, এটা ম্যান্ডেটরি, এই জন্য এটা দেখেন আপনি করতে পারবেন না, অফ করতে পারবেন না। এরপর আসলে কি, ডিসকাউন্ট। এই ডিসকাউন্টটা যদি আমি অফ করে দিই, কুইকবুকস চাচ্ছে যে আমি অন করে রাখি, তার মানে আপনি কোনো একটা ইনভয়েস করছেন, সেখানে যে দেখলেন যে ওই কাস্টমারকে 50% ডিসকাউন্ট দিতে হবে বা 5% ডিসকাউন্ট দিতে হবে, কথার কথা। 5% ডিসকাউন্ট দিতে গেলে আপনার যে ওই অ্যামাউন্টটা, সে পার্সেন্টে দেন বা অ্যামাউন্টে দেন, আপনার ওই ডিসকাউন্টটা শো করানোর জন্য তো ইনভয়েসে একটা আলাদা স্পেস লাগবে। তো ডিসকাউন্ট যদি এখানে অফ থাকে তাহলে ওই স্পেসটা আসবে না, আর যদি এখানে অন রাখে তাহলে ডিসকাউন্ট দেওয়ার একটা জায়গা আসবে। তো এটা অবশ্যই জরুরি, আমরা অন করব। ডিপোজিট, কেউ ইনভয়েস করতেছে যে প্রোডাক্ট কিনলো বাকিতে, যে 1 লাখ টাকার প্রোডাক্ট নিলো, 5,000 টাকা আমাদের অ্যাডভান্স দিল, যে এটা ডিপোজিট করেন আর 95,000 টাকা আমি নেট 30 ডেজ কন্ডিশনে পে করব। এখন এই যে যে আপনি তো মনে করতেছেন যে ইনভয়েস মানেই বাকিতে বিক্রি, কিন্তু কেউ কেউ যে আপনাকে ডিপোজিট করবে, যে 1 লাখ টাকার প্রোডাক্ট নিলে 5,000 বা 10,000 টাকা পে করবে, এই অপশনটা তো আপনার শো করানোর জন্য সেই কলামে জায়গা রাখতে হবে। তো এটা যদি অফ করেন তাহলে কিন্তু ডিপোজিটটা শো করবে না, এটা অন করলে ডিপোজিট দেওয়ার স্পেসটা আপনার থাকবে ইনভয়েস। এই একটা গেল। এবার ট্যাক্সে বলছে কি, যে যে কোনো কিছু মনে রাখার জন্য, মেনশন রাখার জন্য, বা যে কোনো ট্যাক্স তো বোঝেন আপনারা স্বাভাবিক, এটা হচ্ছে মেনশন কোনো কিছু রাখার জন্য বা একটু রিমাইন্ড করার জন্য বিভিন্ন ট্যাগ ইউজ করা হয়। এই ট্যাগটা যদি আমরা অফ করি তাহলে কোনো ট্যাগ আমরা ইউজ করতে পারবো না, এজন্য ট্যাগটা ওপেন করে রাখবো, দেখে এই সেভ দিব। দেখেন এই যে প্রত্যেকটা অপশন, এই যে প্রথমে ছিল এই অপশনটা, আমি এখানে যে যা করছি, যত কিছু অন অফ করছি, এরপর সেভ দিয়েছি। এই সেভ দিতে দিতে আমার আরো অনেক কিছু সেভ দিতে হবে, কিন্তু দিন শেষে এই সব সেভ দেওয়ার পরে যদি আমি কেটে দিয়ে বের হয়ে যাই, আমার কিন্তু কিছুই সেভ হবে না। এই লাস্টে এসে ডান দিতে হবে, সব সময় মনে রাখবেন, আমি এখানে সেটিং এ যা কাজ করি না কেন, লাস্টে ডান না দিলে কিন্তু সেভ হবে না। সব জায়গায় সেভ 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 দিয়ে আসলাম, মাথায় এসে ডান দিলাম না, তাহলে কিন্তু কিছুই সেভ হবে না, লাস্টে ডান দিতে হবে। তাহলে আমরা প্রথম অপশন শেষ। এরপর ইনভয়েস পেমেন্ট, এখানে ক্লিক করি, যে পেমেন্ট ইনস্ট্রাকশন, এখানে ক্লিক করে এখানে বলছে যে সি দ্য পেমেন্ট ইনস্ট্রাকশন ফর অল নিউ ইনভয়েস। পুরনো যে কোনো আপনার কাস্টমার, আপনার বায়ার যার কাজ করতেছেন, সেক্ষেত্রে তাদের ডাটাবেজে যে পুরনো কাস্টমার আছে, তারা তো ধরেন ব্যাংক অ্যাকাউন্ট, কোন ব্যাংকে টাকা পাঠাবো, বাকিতে আমার কাছ থেকে প্রোডাক্ট যারা নিচ্ছে, নিলে কোন ব্যাংকে টাকা পাঠাবে ধরেন তারা জানে, কিন্তু নতুন যে কাস্টমার, দেখেন ফর অল নিউ কাস্টমার এনারা কি করবে, আমার কাছে বাকিতে প্রোডাক্ট কিনবে, কোন অ্যাকাউন্টে টাকা পাঠাবে, কোন ব্যাংক অ্যাকাউন্ট বা কোন ক্রেডিট কার্ড বলেন বা ডেবিট কার্ড বলেন বা লাইক অন্য কোনো কিছু পেপাল বলেন, যে গেটওয়েতে টাকা পাঠাবে, সেইটার ইনস্ট্রাকশন আমার দিয়ে দিতে হবে। এখন এখানে কি, পেমেন্ট ইনস্ট্রাকশন, মানে এখানে কি বলছে একটু পড়লে বুঝতে পারবেন, ইন্টার ইউর ব্যাংক অর প্রেফার্ড পেমেন্ট সার্ভিস, ব্যাংক হতে পারে, আবার পেপাল হতে পারে, আবার কোনো কার্ড হতে পারে, ঠিক আছে, বা অন্য কোনো পেমেন্ট গেটওয়ে হতে পারে যেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন টাকা, ডিউর যে টাকাটা। এখন এন্টার ইউর ব্যাংক অর প্রিফার্ড পেমেন্ট সার্ভিস, যে কোন মেথডে আপনি পেমেন্টটা অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে, প্রোভাইডার ডিটেলস, সার্ভিস প্রোভাইডার ডিটেলসটা আপনার এখানে ডিটেলস হেয়ার এখানে দিতে হবে, যাতে করে নতুন কাস্টমার ইনস্ট্রাকশন পায় যে আমি এই ব্যাংক অ্যাকাউন্টে বা এই পেমেন্ট গেটওয়েতে ওনাকে আমি পেমেন্ট করব। এখন এটা আপনাকে বায়ার যেটা দিবে সেই অনুযায়ী দিবেন, যদি কেউ না দেয় তাহলে কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে,
তা আমাদের যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে এখানে, এখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো, তা ওইটা আমরা আগে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে তারপরে যদি দেখাই এটা আরো ভালো হবে। তার মানে এই ইনভয়েস পেমেন্ট যে বিষয়টা এটা এখানে থাকুক, আমরা এখন কোনো কিছু সেভ না করলাম, এটা ম্যান্ডেটরি না। ঠিক আছে, আমরা যখন ব্যাংক অ্যাড করব তখন এখানে ব্যাংকের নাম্বার বা আর আদার্স যা কিছু আছে তা কিন্তু আমরা অ্যাড করব। এবার আসি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে। আমরা কিন্তু দেখে আসলাম যে কাজ কোনটার কি, আমাদের বলছিলাম যে সবকিছু ম্যান্ডেটরি না, কিন্তু দেখতে হবে, জানতে হবে। এবার আসি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে এসে পেন আইকনে ক্লিক করলাম। প্রোডাক্ট এবং সার্ভিস আমরা দুটো নিয়েই বিজনেস করব। কারণ কি, দুটো নিয়ে যদি আমি কাজ করি, অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যে ফ্রিল্যান্সিং শেখায় অ্যাকাউন্টিং নিয়ে, যে শুধু প্রোডাক্টের উপরে, যেমন কেউ ই কমার্স ফ্রিল্যান্সিং শেখাচ্ছে, কেউ রিয়েল এস্টেট শেখাচ্ছে। এখন এর যে ভ্যালুয়েবল নিশ গুলো আছে, বিষয়টা বুঝেন, ভ্যালুয়েবল যে নিশ গুলো এখানে আছে, হ্যাঁ, ভ্যালুয়েবল যে নিশ গুলো আছে সেগুলো কিন্তু এমনই যে আপনি একটা নিশ সেটা ভ্যালুয়েবল, খুব ভ্যালুয়েবল, কিন্তু দেখা যাচ্ছে ওখানে সার্ভিস, শুধু সার্ভিস প্রোভাইডের বিজনেস। আবার অনেক নিশ আছে যেখানে আইটেমও আছে। তার মানে প্রোডাক্ট এবং সার্ভিস, আমরা এই ফার্মাসিউটিক্যাল ক্যাটাগরিটা চুজ করার কারণেই এই ক্ষেত্রে আপনি প্রোডাক্টেও যেমন এক্সপার্ট হইতে পারবেন, সার্ভিসেও এক্সপার্ট হইতে পারবেন। কারণ ভবিষ্যতে আপনার অনেক প্রতিষ্ঠানের সাথে কাজ করতে হবে, তারা শুধু সার্ভিস প্রোভাইড করে, সার্ভিস প্রোভাইড কোম্পানি, তাদের সাথে কাজ করতে হলে আপনি কিন্তু এখানে যদি শুধু প্রোডাক্ট নিয়ে আপনাকে দেখাই তাহলে কিন্তু আপনি এক্সপার্ট হবেন না সার্ভিসে, তখন বলবেন যে আমাকে তো করাইনি। কিন্তু যদি প্রোডাক্ট এবং সার্ভিস দুটো নিয়েই করা হয় তাহলে কিন্তু আপনি পাকাপোক্ত হবেন। এই জন্য এই ফার্মাসিউটিক্যাল নিশটায় প্রোডাক্ট সার্ভিস দুটো নিয়েই কাজ করার সুযোগ আছে বিধায় আমরা এটা চুজ করছি। ঠিক আছে, এইবার আমরা একটু দেখি প্রোডাক্ট এবং সার্ভিসের ক্ষেত্রে শো প্রোডাক্ট সার্ভিস কলাম অন সেলস ফর্ম। আপনি কি বিক্রি করতেছেন, কি দিচ্ছেন, আপনি সার্ভিস দিলে সে সার্ভিসটা তো শো করাতে হবে, বা প্রোডাক্ট যদি সেল করেন সেটাও কিন্তু আপনার শো করাতে হবে, যে আপনার যে ইনভয়েসটা তাতে তো শো করাতে হবে যে আমি কি বিক্রি করতেছি, আমি সার্ভিস দিচ্ছি না প্রোডাক্ট সেল করতেছি। এইটাকে আমরা চাই যে শো করাতে, হ্যাঁ চাই। এখানে অন আছে মানে অন করা ছিল, আপনার যদি অফ থাকে এইভাবে অন করে দিবেন, তো যেহেতু অন আছে সবার আশা করি। এবার এটা তো অন করলেন, এরপরে কি আছে, শো আইটেম অর সার্ভিস কোড কলাম। আইটেম এবং সার্ভিসকে একটা কোড দিয়ে সহজে চেনা যায়, যেটাকে বলে SKU কোড। SKU কোড আমরা যারা অ্যাকাউন্টিং এর তারা জানি, আর যারা অ্যাকাউন্টিং এর না তাদেরও জানা কথা। কেননা যেমন আমরা যে কোনো অনলাইনে যদি কোনো কিছু কিনি, ওই SKU কোড থাকে, বা সার্ভিস বা প্রোডাক্টের উপরে একটা কোড থাকে। এই কোডটা, এই কোডটা আমাদের শো করাতে চাচ্ছি কিনা। এখন এই যে যে বায়ার SKU কোড ব্যবহার করে তাদেরটা আপনি শো করাবেন, এইখানে অন করবেন। আর যখন দেখবেন যে বায়ারের ডাটাবেস হাতে পেয়ে যে না এনার তো সার্ভিস বা আইটেমের কোনো কোড দেওয়া নেই, তখন এটা অফ রাখবেন। এরপরে আমরা আপাতত অফ রাখতেছি, যেহেতু এই বায়ারের যে ডাটাবেস সেখানে এখানে বলা আছে যে না কোনো SKU কোড উনি রাখতেছে না, তা আমরা এখানে দিলাম। বা যদি রাখে আমরা আবার অন করতে পারবো, মানে কিছু কিছু বিষয় অন করার সুযোগ থাকবে, যখন আমি ডাটাবেস হাতে পাবো তখন আমি অন করতে পারবো। তো এখানে এইভাবে রাখলাম। এরপরে ট্র্যাক কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস রেট বা রেট, আমি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কত, ঠিক আছে, বা এর কোয়ান্টিটি কত, এইটা কি আমরা, বা রেট কত পার পিস, পার কোয়ান্টিটি রেট কত, এটা কি আমরা জানতে চাই না বা ট্র্যাক করতে চাই না? অবশ্যই চাই। তাহলে যদি কারোর অফ থাকে আপনি অন করে দিবেন, আর অন যাদের আছে তারা দেখবেন যে এইটা দিয়ে কোয়ান্টিটি এবং প্রাইস বা রেটটা ট্র্যাক করা যায়, এটা অন থাকবে। ট্র্যাক স্টক কোয়ান্টিটি অন হ্যান্ড, এটা কি, আপনার হাতে স্টক কতগুলো আছে, কোয়ান্টিটি অন হ্যান্ড বলে কমার্সের ভাষায়। যে আপনি প্রোডাক্ট বিক্রি করতেছেন, সাপোজ এই যে যেহেতু ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আপনি হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করতেছেন। হ্যান্ড স্যানিটাইজার আপনি আজকে মনে করেন স্টকে আনলেন বিক্রি করার জন্য 500 কোয়ান্টিটি, কিন্তু প্রতিদিন বিক্রি করতে করতে আপনার হাতে কত কোয়ান্টিটি থাকতেছে এটা কি আপনি ট্র্যাক করতে চান না? অবশ্যই চাই, যে আমার স্টকে কত পিস আছে, যেটাকে স্টক কোয়ান্টিটি ম্যানেজমেন্ট বা অ্যাডজাস্টমেন্ট আমরা এর কাজ আছে, এটা নিয়ে মানে বিস্তর ক্লাস আছে। তা সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা অবশ্যই জানতে চাই, যার কারণে এটা অন থাকবে। এটা যদি অফ থাকে অন করে দিবেন, ঠিক আছে, অন করে দিবেন, এরকম থাকবে। আর রেভিনিউ রিকগনিশন, আপনি চাচ্ছেন না যে আমার কত টাকা দিয়ে প্রোডাক্ট কিনতেছি এবং কত টাকায় বিক্রি করতেছি, এর ভিতরে রেভিনিউ কত আর এক্সপেন্স কত, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস বের করা যেটা। তা আপনি এটা চাচ্ছেন না? অবশ্যই চাই, কারণ এটা এটার জন্যই তো ব্যবসা করা, তাহলে এটা অন থাকবে, রেভিনিউ রিকগনিশনটাও অন থাকবে। এটা অন আছে, এবার আমরা সেভ করলাম। এক একটা অপশন করে আমরা শেষ করে যাচ্ছি। এরপরে প্রোগ্রেস ইনভয়েসিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন, সহজে বলি, প্রোগ্রেস ইনভয়েসিং এ এখানে বলা আছে ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েসেস ফ্রম এ সিঙ্গেল এস্টিমেট। এখন মনে যদি হয় যে মাথার উপর দিয়ে পড়লো, কি বললো, ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েসেস ফ্রম এ সিঙ্গেল এস্টিমেট। এস্টিমেট কি? ইনভয়েস তো আমরা জানলাম বাকিতে বিক্রিতে ইনভয়েস, কিন্তু এস্টিমেটটা কি?
মানে এখানে কমার্সের অনেকে মানে এস্টিমেট মানে আক্ষরিক অর্থ বুঝতেছেন, কিন্তু হয়তো বুঝতেছেন না যে বিজনেসের ভাষায় এস্টিমেটটা কি বোঝাচ্ছে। এই জন্য সায়েন্স কমার্স আর্টস সবার উদ্দেশ্যে একটা মানে ছোট্ট একটা বিষয় নিয়ে এটা বোঝালে ক্লিয়ার হবে। ধরেন যে কোনো কিছুর জন্য আমরা বাজেট করি, সেটা হোক আমাদের পরিবার মান্থলি কিভাবে চলবে, বা যেমন এখন মনে করেন যে সার্বিক প্রেক্ষাপটে আমাদের সবারই করতে হয় এই বাজেটটা, যে আমার মান্থলি ইনকাম এত টাকা, যে 30,000 টাকা সাপোজ আমার স্যালারি, আমি কিভাবে কি করে সমন্বয় করব, আমি ছেলে মেয়ের স্কুলের খরচ বাবদ কয় টাকা রাখবো, আমাদের খাদ্যদ্রব্য বাবদ মান্থলি কয় টাকা ব্যয় করব, কয় টাকা আমি সেভিংস করব, কয় টাকা আমার মানে পরিবহন কস্ট আছে, অর্থাৎ আমার যাওয়া আসা, বাজারে যাওয়া বা মানে অফিসে যাওয়া ইত্যাদি। এই যে যে বাজেট করেন, এমন হতে পারে যে এই বাজেটটা কিন্তু ফিক্সড না, আপনি হয়তো ঘরে বসে করতেছেন। বা অনেকে এই যে বিয়ে শাদী বা যে কোনো অনুষ্ঠানের বাজেট করে, যে বাজেট করে দেখা যাচ্ছে আগে একটা এস্টিমেট করে, মানুষ সহজে বলে যে এস্টিমেট, একটা এস্টিমেট দাও আমাকে। এরকম একটা এস্টিমেট করবেন বা একটা বাজেট করবেন যে আমি অমুক পারপাজে এত টাকা খরচ করব। কিন্তু ওই খরচটা মানে ফিক্সড নাও হতে পারে, যে আমি সাপোজ একটা প্রোগ্রাম, একটা বিয়ে, কারোর আপনার রিলেটিভের একটা বিয়ে, আমার 5 লাখ টাকা, আমি আজকে এই সব খাতে, আমার টোটাল সবগুলো খাতে 5 লাখ টাকা খরচ হবে। এখন দেখলেন যে বিয়ের সময় এসে খরচ হয়েছে 6 লাখ টাকা। তার মানে কি 1 লাখ টাকা বেশি খরচ হয়েছে। এর ভিতরে কোনটা কি? এস্টিমেটটা হচ্ছে আপনি যে 5 লাখ টাকা ধরে আগাইছিলেন, বাজেট করছিলেন, ওই বাজেটটাই এস্টিমেট। ঠিক আছে? মানে বাজেট আর এস্টিমেট কিন্তু বিজনেসে কিন্তু দুইটা দুই রূপ, কিন্তু এস্টিমেট মানে কি বিজনেসের ভাষায় আমি সহজে বোঝালাম যে আপনার বাজেটটাকে যদি চেনেন তো এস্টিমেট চিনতে সুবিধা হবে। কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু বাজেট আর এস্টিমেট দুটো দুই জিনিস। আপনাকে শুধু উদাহরণস্বরূপ বোঝালাম এস্টিমেটটা কি। এবার বিজনেসে এস্টিমেটটা কি? এস্টিমেটটা হচ্ছে এই, যে আপনি যখন কোনো একটা বায়ারের সাথে কাজ করতেছেন, উনি ওনার কাছে যদি কেউ প্রোডাক্ট কিনতে চায়, উনি তো প্রোডাক্ট বিক্রি করে, ওনার কাছ থেকে যদি কেউ প্রোডাক্ট কিনতে চায়, তা ওনার যে কাস্টমার আছে তারা একটা ওনাকে এস্টিমেট পাঠাতে পারে যে ভাই ভবিষ্যতের, যে এই যে নভেম্বর মাস শেষ, আজকে 30 তারিখ, ডিসেম্বর থেকে পরবর্তী মাসের জুন মাস পর্যন্ত এই 7 মাসে আমি আপনার কাছ থেকে 7 লাখ টাকার প্রোডাক্ট কিনবো, কিন্তু প্রতি মাসে 1 লাখ টাকা করে আমাকে প্রোডাক্ট পাঠাবেন। উনি কিন্তু এখনো কেনে নাই, জাস্ট একটা ওনার কি কি লাগবে প্রতি মাসে, কোন কোন প্রোডাক্ট বা কোনটা কত কোয়ান্টিটি লাগবে, এইটার একটা বর্ণনা দিয়ে আপনাকে পাঠাবে। মানে প্রি ফার্মা ইনভয়েস বলে। ঠিক আছে, এটাকে প্রি ফার্মা ইনভয়েস বলে। এখন এইটা কিন্তু মানেই কিন্তু সেলস না। ঠিক আছে, ফরমায়েশ যেটাকে বলে, ফরমায়েশ আমরা যেটা পড়ছি। তো এই যে যে জিনিসটা, এইটা মানে কিন্তু আমার হিসাবে কোনো প্রভাব পড়বে না। উনি কিনবে, তার একটা এস্টিমেট বা ওনার এই এই লাগবে 7 মাসে ধারাবাহিকভাবে। উনি যতক্ষণ এটাকে না কিনবে, যখন এটাকে মানে ইনভয়েসে কনভার্ট যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু এস্টিমেট হিসেবেই থাকবে, এটা হিসাবে কোনো প্রভাব পড়বে না। উনি পাঠাতেই পারবেন যে আমি তোমার থেকে এই কিনবো, কিন্তু কবে কিনবে, যেদিনের থেকে কিনবে সেদিনের থেকে এটা হিসেবে প্রভাব পড়বে। এখন ব্যাপারটা হচ্ছে এই এস্টিমেট আমাকে কে পাঠাবে? আমাকে পাঠাবে আমার কাস্টমার। আর আমি যদি কাউকে, আমার সাপ্লায়ার বা আমার ভেন্ডর, আমি কাদের কাছ থেকে প্রোডাক্ট কিনি? আমার কাস্টমাররা প্রোডাক্ট কেনে আমার কাছ থেকে, আর আমি কিনি আমার সাপ্লায়ার বা ভেন্ডরদের থেকে। এখন আমিও আমার সাপ্লায়ার বা ভেন্ডরদের থেকে পাইকারি কেনার জন্য এস্টিমেট পাঠাতে পারি বা পাঠাবো। আর আমার কাস্টমাররা আমার কাছ থেকে পাইকারি কেনার জন্য বা খুচরা কেনার জন্য আমার কাছে এস্টিমেট পাঠাবে। দুই জায়গায় কিন্তু এস্টিমেট। এখন একটা এখানে পার্সেস অর্ডার কোনটা, আমি যেটা পার্সেস করার জন্য আমার সাপ্লাইয়ার এবং ভেন্ডরের কাছে ওয়ার্ক অর্ডার পাঠাবো, বা সরি পার্সেস করার জন্য যে পার্সেস অর্ডার পাঠাবো, এইটা ও এস্টিমেট কার কাছে? যার কাছে পাঠাচ্ছি, আমার যে ভেন্ডর বা সাপ্লায়ার, তার কাছে এটা এস্টিমেট। ঠিক তেমনি আমার কাছে যদি আমার কোনো কাস্টমার কোনো কিছু কেনার জন্য এস্টিমেট পাঠায়, এটা আমার কাছে এস্টিমেট হবে আর তার কাছে হবে পার্সেস অর্ডার। এই এস্টিমেট বোঝাতে যে অনেক কিছু কিন্তু বোঝালাম, কারণ এস্টিমেট আর পার্সেস অর্ডার, কে পাঠাচ্ছে আর কে অ্যাকসেপ্ট করতেছে, দুইটা কিন্তু দুইজনের ক্ষেত্রে দুই রকম জিনিস, একই, একজনের কাছে এক এক নাম। ঠিক আছে, একটু বুঝবেন। এখন বিষয়টা হচ্ছে, আপনাকে যদি কোনো কাস্টমার এস্টিমেট পাঠায় যে আমি পরবর্তী 6 মাসে এই এই জিনিস কিনবো, বুঝেন? এখন আপনি যে 6 মাসে, উনি একবারে কিনবে না, প্রতি মাসে মাসে কিনবে। এখন এই এক এস্টিমেটকে আপনি একটা ইনভয়েসই করতে পারবেন, যদি এমন যদি হয়, আপনাকে যদি বলা হয় যে আপনি ইনভয়েস, উনি এস্টিমেট পাঠাইছে কিন্তু এটাকে শুধুমাত্র একটা ইনভয়েস কনভার্ট করতে পারবেন, উনি 6 মাসের নিয়ে কাজ জানি, আপনি ইনভয়েস করতে পারবেন একবার, তাহলে তো এটা আপনার জন্য সমস্যা। কেননা 6 মাসে কেনার জন্য উনি যদি কিনতে চায় 6 মাসে, আপনার কিন্তু 6বার ইনভয়েস করা লাগবে। তা সেক্ষেত্রে আপনি কি করবেন? এটা যদি অন করে দেন, এ দেখেন আপডেট ইউর ইনভয়েস টেমপ্লেট,
এখানে যা বলা আছে তার সংক্ষেপ হচ্ছে এই, আমি আপডেটে ক্লিক করতেছি, এবার এখানে বলে দিচ্ছি যে কেউ যদি আপনাকে এস্টিমেট পাঠায়, আপনার কাস্টমার যদি এস্টিমেট পাঠায় যে আমি পরবর্তী 6 মাসে এই এই প্রোডাক্ট নিব, প্রতি মাসে এই এই নিব, তো এটা যদি আপনি অন না করেন, একটা ইনভয়েসকে আপনি পার্শিয়ালি আলাদা আলাদা ভাবে মাল্টিপল ইনভয়েস করতে পারবেন না। এখন এইটা বোঝানোর জন্য আগে বোঝাতে হয়েছে ইনভয়েসটা কি, ইস্টিমেট কি, ইস্টিমেট আমার কাছে আসলে এটা কি নামে পরিচিত, আমি যদি কাউকে ওয়ার্ক অর্ডার মানে পার্সেস অর্ডার পাঠাই, সেক্ষেত্রে কার কাছে এটা পার্সেস অর্ডার। বিষয়টা আশা করি ক্লিয়ার। একটা বিষয় বোঝাতে অনেক কিছু কিন্তু ডিটেলসে ভেঙে ভেঙে বলা লাগে। তাহলে বুঝতে পারছেন যে আমাকে এস্টিমেট যখন আসবে আমার কাস্টমারের পক্ষ থেকে, সেইটা আমি যদি এটা ওয়ান না রাখি, তাহলে আমার ওই 6 মাসে 6 বার অর্ডার করলেও 6 বার মানে মানে মাল পাঠাতে বললেও আমি কিন্তু পাঠাতে পারবো, কিন্তু ইনভয়েস করতে হবে আমার একবার। আর যদি মনে হয়, তা সেক্ষেত্রে যদি আমি 6 মাসের ইনভয়েস একবারে করি, এটা তো আমার জন্য ক্ষতি। উনি তো দ্বিতীয় মাসে প্রোডাক্ট নাও নিতে পারে। কিন্তু আমি যদি এটাকে ওয়ান করে দিই, তাহলে প্রতি 6 মাসে আলাদা আলাদা করে আমি কিন্তু আলাদা আলাদা মাসের ইনভয়েস রাখতে পারবো। তাহলে আমার প্রতি মাসে হিসাবে কতটুকু প্রভাব পড়তেছে সেটাও আমার কিন্তু ডিরেক্টলি রেকর্ড করতে পারবো। কিন্তু আগাম যদি আমার 6 মাসে এই বিক্রি করবো এটা রেকর্ড করে ফেলি, এটা তো আমার ব্যবসার জন্য লস। সে যদি না নেয় তখন আমার কি হবে? আমার তো আবার এই ট্রানজাকশন ডিলিট করা লাগবে। ঠিক আছে, এইটা হচ্ছে মূল ব্যাপার। তাহলে একটা ইনভয়েস, সরি, এস্টিমেটকে আমরা মাল্টিপল ভাবে ইনভয়েস করতে পারবো কখন, যখন এটা অন রাখবো। এটি সেম। এটা অন না রাখলে কিন্তু ওই এক ইনভয়েসে একবারই আমরা, সরি, এক এস্টিমেট একবারই ইনভয়েস করতে পারবো। এটা অন রাখলাম যাতে আমি মাল্টিপল ভাবে করতে পারি। এবার মেসেজ, ডিফল্ট ইমেইল মেসেজ সেন্ড উইথ সেলস ফর্ম, এখানে ক্লিক করব। এই যে যে আমরা কন্টেন্টে ইনভয়েসের যে কন্টেন্টটা আপনারা তৈরি করছেন, শুধু ইনভয়েস না, ইনভয়েস, এস্টিমেট, সেলস রিসিপ্ট, আপনারা তিনটাই তৈরি করছেন। আমি ইনভয়েস দেখাই দিয়েছিলাম, আপনারা বাকি দুইটা তৈরি করছেন, টোটাল তিনটাই আপনাদের কমপ্লিট। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই যে যে এখানে যে মেসেজ গুলো কি ছিল আমরা তো দেখে আসছিলাম, আবার একটু দেখার অপশন আসছে, আর অ্যাডিশনাল কিছু কাজ করার অপশন আসছে। তো এখানে ইউজ গ্রেটিং, যে ডিফল্ট মেইল, আপনারা যে ইনভয়েস করবেন কাউকে, সেই মেইলে কি থাকবে, ওইখানেও দেখছি এখানেও অনেক জিনিস কমন পাবেন, কিন্তু কিছু ব্যতিক্রম থাকবে। এখানে বলছে ইউজ গ্রেটিং, আমরা ডিআর দিয়ে বলছিলাম, টু ও দিতে পারেন, আমরা ডিআরটা বেস্ট মনে করলাম, এবং ফুল নেম, এখানে অনেকগুলো নেম আছে, আপনারা ফুল নেমটা দিবেন। দেওয়ার পরে এটা কি সেলস ফর্ম, দেখেন ইনভয়েস। এখন এই যে টেমপ্লেটটা, এটা কি শুধু ইনভয়েসের জন্য প্রযোজ্য? এই সেলস ফর্মটা না, এই ইনভয়েসের এখানে ড্রপ ডাউন এটা দেখেন জায়গা আছে, এখানে ক্লিক করেন, দেখবেন এস্টিমেট, ক্রেডিট নোট, সেলস রিসিপ্ট, স্টেটমেন্ট, রিফান্ড রিসিপ্ট, এই সবগুলো ক্ষেত্রে আপনি এরকম টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। আবার স্ট্যান্ডার্ড মেসেজও আপনি এক একটার জন্য এক একটা দিতে পারবেন, ইনভয়েসের জন্য এক মেসেজ, এস্টিমেটের জন্য এক মেসেজ, কুইক বুকসের প্রত্যেকটা তাদের ডিফল্টে দেওয়া আছে। আপনার যদি মনে হয় ডিফল্টেরটাই বেটার, আপনি ডিফল্টেরটা দিবেন। যদি মনে হয় যে না, আপনার বায়ার আপনাকে আলাদা ফরম্যাট দিছে, লিখে দিতে হবে যেটা, সেটা দিবেন। আর যদি মনে করেন যে না, আপনার বায়ার বলছে আপনাকে কাস্টমাইজ করে নিজের মন মতো করে দিতে, আপনি তাও দিতে পারবেন। সব অপশন আছে। তাহলে এটা ইনভয়েসের জন্য এরকম একটা লেখা ছিল। এই যে স্ট্যান্ডার্ড মেসেজ যদি আপনি চান, এখানে ক্লিক করে আপনি আরো অনেক টেমপ্লেট পাবেন। এখন কি আছে, ইমেইল সাবজেক্ট লাইনে কি হবে আমরা একটু দেখি। ছিল কত, এই যে ইনভয়েস, ইনভয়েস নাম্বার থাকবে, ইনভয়েস ফ্রম ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, এটা লেখা থাকবে ইনভয়েসের ক্ষেত্রে। তাহলে আমাদের এটা মেইল সাবজেক্ট থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। এবার মেইলের মেসেজের ভিতরে কি লেখা থাকবে, উই অ্যাপ্রিসিয়েট ইউর বিজনেস, প্লিজ ফাইন্ড ইউর ইনভয়েস ডিটেইলস হেয়ার, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, হ্যাভ এ গ্রেট ডে, ইউনিক ফার্মাসিউটিক্যালস এলএলসি। এটা লেখা থাকবে ইনভয়েসের যে টেমপ্লেট মেইল মেসেজটা যেটা। এইবার এখানে নিচে যে অ্যাডিশনাল যেগুলো আছে, যেগুলো ওখানে ছিল না, সেগুলো কি সেটা একটু দেখে নিই। আমরা তো বুঝলাম সহজে এই মেইলটা বা এই যে ফরম্যাটটা কিসের জন্য, যখন আমি ইনভয়েস করব বা বাকিতে বিক্রি করব, সেক্ষেত্রে আমার যে সেই ইনভয়েসটা সফট কপি যেটা, সেইটা আমি যে মেইলে পাঠাবো, সেখানে তো কিছু ওয়ার্ড লেখা থাকবে এবং একটা মেইলে একটা সাবজেক্ট থাকবে। এই ফরম্যাটটা আমরা ভিতর থেকে তৈরি করে নিয়েছিলাম, এটা হচ্ছে সেই ফরম্যাট। আর এই ডিফল্টের লেখাটা দেওয়া থাকবে যে আহ তার মেইলের সাথে এইটা লেখা হিসেবে যাবে। এটা পর্যন্ত আমরা জানি, গত ক্লাসে করছি। এবার এখানে বলছে মেইল মি এ কপি অ্যাট ইউকে ইনফো, এই যে মেইলটা, তার মানে আপনার মাদার মেইল, কোম্পানি মেইল যেটা অ্যাড করছিলেন, কোনটা, এই যে ডাটাবেজে যেটা, মানে আপনার কোম্পানি রেজিস্ট্রেশনটা যে কোনো মেইল দিয়ে আপনি করতে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট, কিন্তু আপনার কোম্পানির একটা মাদার মেইল থাকতে পারে, মেইন যে মেইল, প্যারেন্টস মেইল। তো এই মেইলে আপনি যদি চান, ওই যে সিসি তে বিসিসি তে যেমন দেয়, এইটা হচ্ছে তাই মূল মূল কথা। এখন আমি যদি এখানে টিকমার্ক ক্লিক করে রাখি যে মেইল মি এ কপি অ্যাট ইউকে ইনফো অ্যাট দ্য রাইট অফ ইউনিক ডট ফার্মা, এই নাম্বার দিছিলাম কেন আপনাদের বলে দিছিলাম যে যেহেতু সবই সেম ডাটাবেস, সবাই একটু নাম্বারটা একটু চেঞ্জ করবেন। মেইলের এখানে আমি 19 দিছিলাম, আপনারা যে কোনো নাম্বার দিতে পারেন, তারপর সবার মেইল সেম হয়ে গেলে বিষয়টা কেমন হয়ে যাবে।
তাহলে আমার কথা হচ্ছে যে যে কোনো ইনভয়েস হোক বা এস্টিমেট হোক যাই হোক, আমার প্রত্যেকটা যদি মাদার মেইলে এক একটা আমি পাঠায় রাখি, তাহলে কিন্তু সুন্দর হয়। ঠিক আছে, তা এখানে টিকমার্ক করলে আমার মাদার মেইল একটা পড়ে চলে যাবে। এইবার আসি সিসিতে কাকে রাখবো, বিসিসিতে কাকে রাখবো। আমি আশা করি এখানে সবাই প্রফেশনাল, তা সিসি বিসিসি এটা অবশ্যই জানি। আমি যদি এখানে কোনো একটা মেইল বসাই দিই সিসিতে, তাহলে তার কাছেও কিন্তু একটা কপি যাবে। আবার যদি ব্লাইন্ড কপি অর্থাৎ বিসিসিতে যদি আমি পাঠাই দিই, মানে এখানে একটা মেইল দিয়ে দিই, তার মেইলেও কিন্তু এই ইনভয়েসটা যাবে। ঠিক আছে, ইনভয়েস হোক সেলস রিসিপ্ট হোক সবই যাবে। তাহলে এখন আমার কাকে কাকে এখানে দেওয়া যেতে পারে, মাদার মেইল প্রতিষ্ঠানের যে মেইল, মূল মেইল, এটাই দিয়েছি। এখন আর কাকে দিতে পারি? ধরেন আপনি তো ইনভয়েস, এটা ইনভয়েস যেহেতু, এটা তো সেলসের সাথে সম্পর্কিত, তাই না? তাহলে আপনার এখানে অবশ্যই এটা উল্লেখ করতে হবে, সেলস ডিপার্টমেন্ট থাকতে পারে যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন। তা আমি যদি ডেমো আকারে উদাহরণস্বরূপ লিখি, এইচসিএডি হেড অফ সেলস @gmail.com, মানে এখানে একটা জিমেইল হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনাকে বায়ার দিল, না দিল তো আপনি কিছু দিবেন না, যে না আমার সিসিতে কাউকে রাখার দরকার নেই। কিন্তু যদি কখনো দেয়, কি দিতে পারে? হেড অফ সেলস দিতে পারে, বা হেড অফ সেলস যিনি আছেন তার পার্সোনাল একটা মেইল অ্যাড্রেস দিতে পারে যে এটা সিসিতে রাখেন। ইনভয়েসের যে টেমপ্লেটটা, সেই প্রত্যেকটা ইনভয়েস আমার প্রতিষ্ঠানের মেইলে তো আসবে, পাশাপাশি সিসিতে আপনি হেড অফ সেলস আমার যে আছেন সেলস ডিপার্টমেন্টে তার মেইলটা রাখেন। দিলাম এটা, দিয়ে এটা কপি করে আমি যদি বিসিসি তে রাখি যে এই প্রোডাক্টটা একটা ইনভয়েস করলে হেড অফ সেলস জড়িত। আর যদি একটা পার্সেস, যেহেতু পার্সেস করে আমি সেখান থেকে সেলস করি, তাহলে অবশ্যই সেখানের পার্সেস যে হেড অফ পার্সেস আছে, যে তার থেকেও তো প্রোডাক্টটা চলে আসতেছে, তাই না? আগে তো উনি পার্সেস করতেছে, তা আমি মনে করি যে পার্সেস ডিপার্টমেন্ট এবং সেলস ডিপার্টমেন্ট এই দুটোকে আমি যদি সিসি বিসিসি তে রাখি, এটাও করতে পারি। কিন্তু আপনি যদি মনে করেন যে না, পার্সেস ডিপার্টমেন্ট আমি এর ভিতরে আনবো না, কোনো ভাইয়ার যদি বলে যে সিসিতে রাখেন হেড অফ সেলস, আর বিসিসি তে রাখেন আহ, মানে যাকে অ্যাসাইন করে সেলটা হচ্ছে, মানে যে সেলটা করতেছে, যে এক্সিকিউটিভকে, সেলস এক্সিকিউটিভ, তো আমি দিলাম সেলস এক্সিকিউটিভ, EXECUTIVE। হ্যাঁ, সেলস এক্সিকিউটিভ আপনি দিতে পারেন, সেলস এক্সিকিউটিভ। ধরেন এখানে আপনার এই সেলস এক্সিকিউটিভ দিতে হবে, বিষয়টা এই না, আপনার যদি এই নামটা লিখে দিলাম মানে আপনার মনে পড়বে যে না, এখানে সেলস এক্সিকিউটিভের নাম্বারটা বা মানে সরি মেইলটা আপনি দিতে হবে। আর যদি কাউকে না দেয়, না দিলেন, তার মানে সিসিতে বিসিসিতে কাকে দিবেন, কোন ধরনের পার্সনকে দেয় সচরাচর সেইটা বললাম, দিলাম। এটা দেওয়া হলো, দেওয়া হলে এবার কি, সেলস ফর্ম। এই সেলস ফর্মটা আবার ইস্টিমেট, যে ইস্টিমেটের আলোকে ইনভয়েস হচ্ছে সেইটা আপনি দিতে পারেন। আবার যদি ইনভয়েস এন্ড আদার সেলস ফর্ম হয়, তাহলে এটা উল্লেখ করে দিতে পারেন। আমরা যেহেতু ইস্টিমেটের এখানে করতেছি, যে ইস্টিমেটের থেকে সেলসে কনভার্ট হবে, সেটা আমার এখানে এস্টিমেট কুইক বুকস দিয়ে রাখছে। এখন যদি এখানে আরো কোনো এডিশনাল কোনো লেখা আপনি চান, তাও অ্যাড করতে পারেন। আর যদি বলছেন এস্টিমেট না দিয়ে ইনভয়েস এন্ড আদার সেলস ফর্ম দিব, তাও কিন্তু এখানে দিতে পারবেন। সেই ইনভয়েস এন্ড আদার সেলস ফর্মে কি আছে, থ্যাঙ্কস উইথ কামস অ্যাগেইন, যেটা আমরা গত ক্লাসে লিখছিলাম। কোথায়? আমাদের ইনভয়েসের যে কাস্টমাইজ টেমপ্লেটটা ছিল, তার কর্নারে কিন্তু লিখছিলাম যে ধন্যবাদ আবার আসবেন, থ্যাঙ্কস উইথ কামস অ্যাগেইন, এই কথাটা লিখছিলাম। এটা হচ্ছে ইনভয়েসের ক্ষেত্রে। আর যদি এস্টিমেট হয়, আপনি যদি এস্টিমেটের ক্ষেত্রে আলাদা কিছু লিখে দিতে পারেন, এখানে বলছে ইনভয়েস এবং আদার টেমপ্লেটে তো এইটা দেওয়া আছে সেলস ফর্মে। আর আপনি যদি এস্টিমেটে লিখতে চান কোনো কিছু, এখানেও এটা লিখতে পারেন। এস্টিমেট তো যেহেতু সেলস হই নাই, তা তো আমরা বলতে পারি না যে ধন্যবাদ আবার আসবেন। যদি কোনো বায়ারের কোনো কিছু লেখা থাকে দিতে পারেন, না যদি বেলাং থাকে বেলাং দিতে পারেন, সেম। এবার আসি রিমাইন্ডার। রিমাইন্ডারে আসি, রিমাইন্ডারে ক্লিক করে কি বলতেছে দেখেন। রিমাইন্ডারে বলতেছে যে সেট আপ ইনভয়েস রিমাইন্ডার, যে আপনি যখন প্রোডাক্টটা সেল করছিলেন, মনে পড়ে যেদিন সেলস করছিলেন সেই দিনের থেকে একটা ডেট দিয়ে, যে নেট 30 ডেজের একটা টার্মে ব্যক্তি বিক্রি করছেন। এখন 30 ডেজ ধরেন আজকের ডেটে আপনি বিক্রি করছেন, আজকে ধরেন 30 তারিখ, ডিসেম্বরের 29 তারিখে 30 দিনের টার্মটা শেষ হয়ে যাচ্ছে। এখন ডিসেম্বরের 29 তারিখে আপনি টাকাটা পাবেন, এটা তো আশা করতেছেন, কারণ আপনি 30 দিনে বিক্রি করছেন কোনো না কোনো কাস্টমারের কাছে। এখন যদি দেখেন ওই লোকটা 30 তারিখে টাকা নাও দিতে পারে, দিক না দিক আমি তাকে একটা রিমাইন্ডার দিতে চাই। কি? যে 30 তারিখের আগে 2 দিন, মানে সরি 29 তারিখে 2 দিন আগে আমি একটা রিমাইন্ডার সেট করে রাখবো অটোমেটিক্যালি কুইক বুকসে, যে 29 তারিখের আগে 2 দিন আগে অর্থাৎ 27 তারিখ ওনার মেইল অ্যাড্রেস একটা মেইল চলে যাবে যে আপনি অত তারিখে বা ইনভয়েস নাম্বার এত ছিল, সেইখানের পেমেন্ট এখনো করেন নাই, আপনি দয়া করে পেমেন্টটা করেন, বা যদি আপনার আরো কিছু জানার থাকে তাহলে আপনি আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। এটা সুন্দর একটা কথা থাকতে পারে না? তাহলে রিমাইন্ডার কি হবে, তাহলে সেটা আমি যদি সেট করতে চাই, অটো সেট করে রাখলে আমার সুবিধা আছে, যে তাকে মনে করায় দিতে পারবো। এবং কত ধরনের রিমাইন্ডার আছে দেখেন একটু, এখানে বলতেছে
ডিআর দিলাম, ফুল নেম দিলাম। ইমেল সাবজেক্ট কি থাকবে? রিমাইন্ডার। এরপর থাকবে ইউর পেমেন্ট টু ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি ইজ ডিউ। কারণ উনি বিক্রি মানে কি মানে কিনে নিয়েছিল, এখনো টাকা দিই নাই, তাহলে তার রিমাইন্ডার এইটা থাকবে। ইমেইল মেসেজে কি থাকবে? উই আর সেন্ডিং এ রিমাইন্ডার টু লেট ইউ নো দ্যাট ইনভয়েস নাম্বারটা থাকবে, ধরেন ইনভয়েস নাম্বার 1005, তাহলে ইনভয়েস নাম্বার 1005 হ্যাজ নট বিন পেইড। ইফ ইউ অলরেডি পেইড দিস ইনভয়েস অর হ্যাভ এনি কোশ্চেন লেট আস নো। এখন দেখলেন যে আপনি পেমেন্টটা এখনো পাননি, এটা জানেন, আপনি অ্যাকাউন্টেন্ট, কিন্তু উনি কোনো না কোনোভাবে ক্যাশে দিয়ে গেছে। এই জন্য এটা কথাটা লেখা যে সৌহার্দ্যপূর্ণ একটা আচরণের জন্য, যে যদি আপনি পে করে থাকেন, আপনি হয়তো আপনার অজান্তে হয়তো পে করে যাইতে পারে সে, কিন্তু তারপরে যদি এই মেলটা পায় তাহলে তো তার মাথা নষ্ট হয়ে যাবে, মনে করবে আমি পে করে আসলাম, আপনি অ্যাকাউন্ট্যান্ট, আপনি জানেন না কেমন আমার এই মেইল দিলেন যে আমরা টাকা ডিউ আছে। এই জন্য পরের লাইনটাও যোগ করা, যে ইফ ইউ অলরেডি পেইড দিস ইনভয়েস অর হ্যাভ এনি কোশ্চেন। ঠিক আছে, যদি আপনি পে করে থাকেন অথবা আপনার যদি কোনো কিছু জানার থাকে, আপনি আমাদের জিজ্ঞাসা করতে পারেন বা আমাদের কিছু বলতে পারেন, জানাতে পারেন। হ্যাভ এ গ্রেট ডে ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি। তার মানে নেগেটিভিটি যাতে কোনো কিছু না হয়, এজন্য লাস্টে একটা পজিটিভ লাইন জুড়ে দেওয়া। এবার এখানে কি বলছে, এই মেইলটা আপনার মাদার মেইলে পাঠাতে চান? হ্যাঁ, যে আমি যেমন সেলস হওয়ার সাথে সাথে, ইনভয়েস হওয়ার সাথে সাথে আমার মাদার মেইলে ইনভয়েসের কপিটাও পাঠাইছি, ঠিক তেমনি এখানে টিকমার্ক দিলে এই যে রিমাইন্ডার দিয়েছি সেইটাও মাদার মেইলে চলে যাবে। কারণ দেখা যাচ্ছে মালিকের কাছে থাকে এই মেইলটা, বা প্রতিষ্ঠানের যিনি সিইও আছে তার কাছে থাকে, বা এমডির কাছে থাকে, তাহলে সেও কিন্তু রিমাইন্ড পাবে যে না, অমুক কাস্টমারের কাছে তো পেমেন্ট আছে ডিউ, সেটা রিমাইন্ডারও দেওয়া হয়েছে, তাহলে এটা সেভ দিলাম, তাহলে আমরা এটা দিয়ে দিলাম রিমাইন্ড দিয়ে। এবার আছে কি, অনলাইন ডেলিভারি। আচ্ছা, রিমাইন্ডারের এখানে লাস্টে আরো কিছু অপশন ছিল। আচ্ছা, না ঠিক আছে, এবার অনলাইন ডেলিভারি। অনলাইন ডেলিভারি মানে কি, প্রোডাক্ট ডেলিভারি না। এই যে পিডিএফটা, পিডিএফটা আপনি পাঠাবেন, যে ইমেইল মানে আপনার যে সেলস করছেন সেই ফর্মটা, ইনভয়েস হলে ইনভয়েস, তারপর আদার্স যদি কিছু থাকে এস্টিমেট সেলস রিসিপ্ট। এখানে কি বলছে দেখেন, ইমেইল অপশন ফর অল সেলস ফর্ম, মানে ওইখানে যা সেট আপ করে আসছেন ইনভয়েসের টেমপ্লেটটায়, তাই ঘুরে ফিরে কিছু জিনিস আসতেছে। সেই ডেলিভারি, যে আপনি প্রোডাক্ট যাওয়ার সাথে সাথে অনলাইনে আপনার মেইলটা কিভাবে যাবে এবং ফরম্যাটটা কি হবে, ওইখানেও যে সেটিং ছিল এখানেও সিমিলার পাবেন। ইমেইল অপশন ফর অল সেলস ফার্ম, সব সেলস ফার্মের জন্য ইমেইল অপশনটা কি হয়েছে, শো শর্ট সামারি ইন ইমেইল, আবার শো ফুল ডিটেলস ইন ইমেইল। আপনি যে ইনভয়েস করছেন সেই ইনভয়েসটা, যে কাস্টমারকে ধরে করছেন ইনভয়েস, যে প্রোডাক্টটা কিনছে তাকে যে আপনি একটা ইমেইল করবেন আপনার সেই ইনভয়েসটা, সেটা টোটাল ডাটা শো করবেন হয়তো সামারি আকারে, আর পিডিএফটা অ্যাটাচ থাকবে, তার মানে মূল যে ইনভয়েসের পেপারটা সেইটাও কিন্তু এখানে অ্যাটাচ থাকবে, সফট কপিটা। আবার সামারিটাও আপনি শো করতে পারেন শর্ট আকারে, আবার ফুল সামারি দিতে পারেন, মানে ফুল ডিটেলস দিতে পারেন। সেক্ষেত্রে আমরা প্রেফার করি যে সামারিটা শর্ট আকারে থাকবে আর ডিটেলসটা ফুল আকারে থাকবে। তা সেক্ষেত্রে আপনার সামারিটা দেন শর্ট আকারে, যে উনি শর্ট মানে বিষয়টা দেখে অবগত হবে যে না কোন বিষয়ের উপরে। আর পিডিএফ তো সাথে অ্যাটাচড আছেই, কিন্তু আপনি ফুল ডিটেলস উইথ পিডিএফ তাও দিতে পারেন। তা আমরা শর্ট সামারি উইথ পিডিএফ দিলাম, দুটোই সিলেক্ট করা। এবার অ্যাডিশনাল ইমেইল অপশন ফর ইনভয়েসেস, এটা অনলাইন ইনভয়েস, আর আপনার যদি প্লেন টেক্সট কোনো কিছু লিখতে চান তাও কিন্তু লিখতে পারেন, কিন্তু আমরা অনলাইন ইনভয়েস হিসেবে এখানে দিলাম, দিয়ে সেভ করলাম। এই আগের অপশনটাই। এবার স্টেটমেন্ট, স্টেটমেন্ট এখানে যদি ক্লিক করি, অনেক প্রতিষ্ঠান আপনার সাথে যখন দেখা যাচ্ছে আপনার 5 জন 10 জন কাস্টমার বিজনেস করছে, তারা কিন্তু স্টেটমেন্ট চাইবে, যে আপনি এর সাথে আমি বিগত 6 মাস বিজনেস করছি, আমাকে ওই স্টেটমেন্টটা একটু দেন, বা আমার এই স্টেটমেন্টটা একটু দেন, আপনার সাথে বিজনেস স্টেটমেন্ট যেগুলো, মানে রেকর্ড যেগুলো। ঠিক আছে, এখন এই স্টেটমেন্ট যদি আপনার কখনো ক্রিয়েট করতে হয়, বা আপনার নিজের প্রয়োজনেও যদি কোনো স্টেটমেন্ট প্রয়োজন হয়, সেই স্টেটমেন্ট গুলা আপনি কিভাবে, সেটার ফরম্যাটটা কি হবে, লিস্ট এস ট্রানজেকশন অ্যাজ এ সিঙ্গেল লাইন, মানে প্রত্যেক লাইনে আলাদা আলাদা এক একটা ট্রানজেকশন থাকবে স্টেটমেন্টের, এটা চান নাকি লিস্ট এস ট্রানজেকশন ইনক্লুডিং অল ডিটেলস লাইন? এখন আরেকটা বলা আছে যে অল ডিটেলস লাইন সহকারে চাই, তা না, আমরা প্রথমটাই চুজ করব, যে আমরা এক একটা লাইনে এক একটা ট্রানজেকশন সিঙ্গেল লাইন আকারে চাই, সেটা আমাদের জন্য বেটার হবে। এবার এটা যেহেতু চুজ করলাম প্রথমটা, এবার নিচে কি লেখা আছে, শো এগেইন টেবিল, এজেন্ট টেবিল আছে অ্যান্ড বটন অফ স্টেটমেন্ট, তো এটা উল্লেখ আছে, এটা থাক। কুইক বুকস আমাদের প্রেফার করতেছে, এটা আমাদের খুব বেশি যে আমরি উপকার করবে বা ক্ষতি করবে এরকম কিছু না, বটম বা স্টেটমেন্টে টেবিল আকারে শো করাতে চাচ্ছি আমি, থাক। এবার সেভ করলাম। এখন যদি মনে করেন সেলস ফর্মটা আমার ক্লিয়ার, আমি আর কিছু করব না, বা আমি এখন উঠে একটু বাইরে যাব, তাহলে আপনি ডান দিয়ে যাবেন।
আর যদি মনে করেন যে না, আমি আমার যে হাতে টাইম আছে আমি বাকি দুই তিনটাও করে ফেলবো, তাহলে এটা এখন ডান দিচ্ছি না, আমরা সর্বশেষ ডান দেব। এখন আসি এক্সপেন্সের ক্ষেত্রে। আমরা কিন্তু ডান দিই নাই এখন। আপনার মনে রাখার সুবিধার্থে ডান দেওয়ার চর্চা করবেন, তাহলে আমরা ডান দিয়েই দেখাই আপনাদের। এই যে ডান দিয়ে দিছি, এবার কিন্তু আমরা যা সেভ করছি সেভ হয়েছে। আপনি হয়তো এক একটা পোর্শন আলাদা আলাদা করতে পারেন, তাহলে আপনার জন্য মনে রাখতেও সুবিধা হবে, ডান দেওয়ার চর্চাটাও হয়ে যাবে। কারণ ডান দেওয়া মানে লাস্টে যে ডান দিবেন এটা একটা সেন্সিটিভ ইস্যু, যদি মনে না থাকে তখন কিন্তু একটু প্রবলেম হবে। তাহলে সরি, সেলস হয়ে গেছে, এবার এক্সপেন্স করতেছি। এক্সপেন্সে একটু কম আছে, দেখেন এই যে এখানে যদি আমরা ক্লিক করি, সেলস যেমন করছি এক্সপেন্স এরকম করব। এখানে বলছে বিল অ্যান্ড এক্সপেন্সেস, যত প্রকার বিল আছে যত প্রকার এক্সপেন্স আছে সেগুলোর এখানে সেটিং গুলো করে নিতে পারবো। এখন এই সেটিং এর জন্য কি করব আমরা, শো আইটেম টেবিল অন এক্সপেন্সেস অ্যান্ড পার্সেস ফর্ম। আপনি যে এক্সপেন্সেস এর টেমপ্লেটটা বা পার্সেস ফর্মটা, এখানে আইটেম গুলো কি শো করাতে চাচ্ছেন সেই টেবিলে? হ্যাঁ, তা অবশ্যই আইটেম না শো করলে এটা তো কেমন হয়ে গেল, আমরা তো রেকর্ড করব। তাহলে এখানে অন থাকবে, আপনাদের অন করা থাকলেও সেরকম ভাবে থাকুক, আর যদি অফ করা থাকে কারোর এরকম থাকে এভাবে অন করে দেবেন। তাহলে আমরা আইটেম গুলো যে কোন আইটেমের উপরে আমার এক্সপেন্স হচ্ছে সেটা আমি দেখাতে চাই, শো করাতে চাই, দিলাম। এবার শো ট্যাগ ফিল্ড অন এক্সপেন্সেস অ্যান্ড পার্সেস ফর্ম। ট্যাগ যে ফিল্ডটা, আমরা যদি ট্যাগ ইউজ করতে চাই কোন খাতে এক্সপেন্স হচ্ছে সেটা যদি আলাদা কোনো ট্যাগ রাখতে চাই মনে রাখার সুবিধার্থে এক্সপেন্স এবং পার্সেস ফর্মে, তাহলে এটা ইউজ করবো। তাহলে এটা ওপেন আছে, ওপেন থাকবে। ট্র্যাক এক্সপেন্সেস অ্যান্ড আইটেম বাই কাস্টমার্স। এখন দেখেন, ট্র্যাক এক্সপেন্সেস, ট্র্যাক করতে পারবেন এক্সপেন্স অ্যান্ড আইটেম বাই কাস্টমার। ধরেন আপনি কারোর কাছে বিক্রি করছেন কিছু, কোন একটা কাস্টমারের কাছে, সেটা তো স্বাভাবিকভাবে বিক্রি করছেন, কিন্তু আপনার যদি স্পেসিফিক আলাদাভাবে কার্ড মানে সরি সরি কাস্টমারকে আলাদা ধরে যদি এক্সপেন্স বা আইটেম নিয়ে কোনো কিছু করতে হয়, লেনদেন করতে হয়, তাহলে এটা ওপেন করতে হবে। ঠিক আছে, এটা ওপেন করতে হবে। কিরকম বিষয়টা একটু বুঝেন, যে ট্র্যাক এক্সপেন্সেস এন্ড আইটেমস বাই কাস্টমার, অনেক সময় আমরা অনেক কাস্টমারকে অ্যাসাইন করে প্রোডাক্ট কেনা বলেন বা যে কোনো এক্সপেন্স আমরা রেকর্ড করি। কিরকম, ধরেন আপনি তো বিক্রি করেন কাস্টমারকে, এখন এমন একটা কিছু কিছু করে দিলেন যে আপনি ওই সাপ্লায়ারের কাছ থেকে, আমি সহজে একটা উদাহরণ দিয়ে বোঝাই, যেমন ধরেন দিনাজপুর থেকে চাল আমদানি করে ঢাকার অনেক পার্টি। এখন ধরেন আমি চালের বিজনেস করতেছি, আমার হেড অফিস ঢাকায়। এখন আমার এই চালটা, আমার যে কাস্টমার তার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ, উনি আমার কাছ থেকে চাল নিয়ে বিক্রি করে ওখানে লোকালি। এখন দেখা যাচ্ছে যে উনার আজকে আর্জেন্ট 50 মণ চাল লাগবে। এখন আমাকে বলতেছে যে আমার তো আজকে আর্জেন্ট লাগবে, এদিকে আমার এখানে নাই, আমার এখানে চাল 50 মণ নাই। এখন ওই কাস্টমারকে তো আমার ধরে রাখতে হবে। ধরে রাখতে গেলে কি করতে হবে, আমি আমার সাপ্লায়ারের সাথে যোগাযোগ করলাম যে দিনাজপুর থেকে তো আজকে আমার চাউলের গাড়ি আসা কথা, 5 টন চালও আসা কথা। তা আপনি একটা কাজ করবেন, আমি কাস্টমার ডিটেলসটা আপনাকে অ্যাসাইন করে দিচ্ছি, বা কাস্টমারকে আপনার মানে ডিটেলস আমার সরি কাস্টমার ডিটেলসটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আপনি ঢাকায় আমার মানে গোডাউনে আসার আগে গাড়িটা আপনি দয়া করে নারায়ণগঞ্জের পথ দিয়ে ওই 50 মণ চাল আপনি ওখানে ওই কাস্টমারের এখানে দিয়ে আসবেন, পৌঁছায় দিয়ে আসবেন, শিফট করে দিয়ে আসবেন। এখন এই যে ব্যাপারটা, এটা যদি অন না করি, তাই যে কাস্টমারকে অ্যাসাইন করতে পারবো না আইটেম বা এক্সপেন্স। এখন ওই যে যে আমি আমার সাপ্লায়ার আমার কাছে প্রোডাক্ট নিয়ে আসবে তার আগে যাত্রাপথে ওই কাস্টমারকে কিন্তু প্রোডাক্ট দিয়ে আসলো, তারপরে আমার কাছে আসলো। এই যে যে কাস্টমার, আমি ডিরেক্ট আমার সাপ্লায়ারের মাধ্যমে কাস্টমারকে অ্যাসাইন করে আমি এই ট্রানজাকশনটা করলাম বা এই লেনদেনটা করলাম, এটা যদি এখানে ওপেন না থাকে সেই সুযোগ আমি পাবো না। তো এটা অবশ্যই ওপেন রাখতে হবে, আমার অনেক কিছু করতে হবে, যার কারণে আমার অনেক কিছু যেগুলো এসেনশিয়াল সেগুলো ওপেন করা লাগবে। গেল এটা। এটা যদি ওপেন না করেন তাহলে কাস্টমারকে অ্যাসাইন করে কখনো এক্সপেন্স বা আইটেম রেকর্ড করতে পারবেন না। এবার মেক এক্সপেন্সেস অ্যান্ড আইটেম বিলেবল। আপনি এক্সপেন্স করলেন, আইটেম নিয়ে বিভিন্ন কিছু আপনার মানে খরচ হলো বা যে কোনো কিছু, আপনি তো বিলাবল করতে হবে। এখানে যদি টিকমার্ক করেন দেখেন আরো অনেকগুলো অপশন চলে আসে, দেখেন অফ করছি কিছু নাই। মেক এক্সপেন্সেস অ্যান্ড আইটেমস বিলাবল। আপনি যে মানে এটা রেকর্ড করলাম, শুধু রেকর্ড করলে কাজ হবে, বিল করতে হবে না, বিলাবল করতে হবে না। বিলাবল না করলে তো আমাদের এটা কোনো হিসাবে কোনো প্রভাব পড়তেছে না, শুধু রেকর্ড করলে। তাহলে আমরা বিলাবল করতে গেলে এটাকে ওপেন করব। ওপেন করলে দেখেন অনেক কিছু চলে আসছে। অনেক কিছু কি, এখানে আসছে মার্ক আপ উইথ এ ডিফল্ট রেট অফ। এটা কি, কিসের রেট এটা? আমার এই দেখেন এই জিরোর এখানে কোনোভাবে কিন্তু ক্লিক করা যাচ্ছে না। আমি যদি এখানে টিক মার্ক দিয়ে দিই, এবার দেখেন ক্লিক করা যাচ্ছে। মার্ক আপ বলতে বোঝাচ্ছে মার্ক আপ উইথ ডিফার মানে সরি ডিফল্ট রেট অফ। আপনি ধরেন কোনো একটা প্রোডাক্ট, আপনি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সাপোজ সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, তারপরে
আরো যে অনেক মেশিন, ইসিজি মেশিন, বিভিন্ন কিছু মানে মেডিকেল যে মানে সামগ্রী, এগুলো যে বিক্রি করতেছেন, এই বিক্রি করলে আপনি যদি এখানে একটা রেট দিয়ে দেন যে আমি 20% প্রফিট করব, এটা হচ্ছে সেই প্রফিটের পার্সেন্ট। তার মানে আমার প্রোডাক্টে যেখানে আমি আপলোড করব, প্রোডাক্ট যখন আমার সফটওয়্যারে থাকবে, এমন আছে না অনেক প্রতিষ্ঠান যে আমি 2-4 প্রকারের প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, সবগুলো আমার প্রফিট মার্জিন 20%, সব জায়গায় আমার প্রফিট মার্জিন 15%। এই ধরনের যদি কারোর প্রোডাক্ট থেকে থাকে, তাহলে কিন্তু সে বিলাবল করতে পারবে কিভাবে? আমি শুধু মার্কআপে ক্লিক করে, এই যে বিলাবল ওপেন করে আসলাম, এরপরে মার্কআপে ক্লিক করে এখানে যদি 20% উল্লেখ করে দিই, তাহলে আমার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এই 20% অটো যোগ হয়ে যাবে। এই 20%টা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অটো যোগ হয়ে যাবে, আমার নিজের ম্যানুয়ালি যোগ করা লাগবে না। ধরেন একটা প্রোডাক্টের দাম 100 টাকা, ওটার পরে আমার 20% প্রফিট মার্জিন, তার মানে 120 টাকা, অটো 120 টাকা জেনারেট হয়ে যাবে, অটো 120 টাকা ইনভয়েসে উল্লেখ হয়ে যাবে। তারপরে আমার উল্লেখ আছে মানে ওই প্রোডাক্টে 100 টাকা, আর এর সাথে 20 টাকা যোগ হয়ে ওই প্রোডাক্টের দামটা 120 টাকা নির্ধারণ হয়ে যাবে। এটা হচ্ছে সেইটা। এখন এখানে আমি যদি জিরো রাখি তাহলে কি হবে? এইটার উপরে প্রফিট মার্জিন আমার কত, এনে যদি 20-20 দিয়ে দেই, দেখেন 20% যদি দিয়ে দেই, তার মানে সবগুলো সবগুলো প্রোডাক্টে আমার 20% হয়ে যাবে অটো, সবগুলো প্রোডাক্টে। কিন্তু সব প্রোডাক্টে তো সেম প্রফিট মার্জিন থাকে না, স্বাভাবিক যাদের থাকে তারা এখানে 20 দিবে। এখন আমি যদি এখানে জিরো দিয়ে রাখি, দেখেন কিছু না নেই মানে জিরো, এখানে ধরেন জিরো দিয়ে রাখলাম, এখানে জিরো, জিরো দিয়ে রাখলাম মানে কি, আমার পরবর্তীতে অপশন থাকলো যে আমার কোন প্রোডাক্টে কত প্রফিট মার্জিন, আমি পার্সেন্টেজটা আমার মতো করবো। এটা হচ্ছে মার্ক আপ করে জিরো দেওয়ার থাকলে এইটা হচ্ছে সুবিধা। ঠিক আছে, তাহলে আমরা জিরো থাকুক, আমরা আমাদের মতো করে পার্সেন্ট বসাই দিব, মার্ক আপ করে রাখবো, আর জিরো থাকবে এখানে, দিলাম 0%। এরপরে ট্র্যাক বিলাবল এক্সপেন্সেস অ্যান্ড আইটেমস অ্যাজ ইনকাম। বিলাবল এক্সপেন্স এবং আইটেম যেগুলো ইনকাম হিসেবে আপনার রেকর্ড করবেন কি না, এটা যেহেতু কুইক বুকস বলতেছে এখানে টিকমার্ক দিয়ে রাখতে, বা ওরাও দিয়ে রাখছে, আমরা দিয়ে রাখবো, ওদেরটা আমরা ফলো করলাম। কেন? যে বিলাবল এক্সপেন্স যেগুলা অ্যান্ড আইটেম যেগুলা, এর থেকে যদি ইনকাম হিসেবে, তো অবশ্যই আমাকে দেখাতে হবে। ঠিক আছে, এটা আমি দেখালাম। এখন এই বিলাবল এক্সপেন্সেস এবং আইটেম যেগুলো আছে, আইটেমের থেকে তো আমার ইনকাম, কিন্তু বিলাবল এক্সপেন্স যেটা, এটা হচ্ছে এইখান থেকেই কাস্টমার অ্যাসাইন করা হচ্ছে সেই বাবদ যে আমার যে মানে এক্সপেন্স গুলো বিলেবল হচ্ছে, এটা সেটা বোঝাচ্ছে, আবার উল্টা যেন কেউ না বোঝেন। ঠিক আছে, এইবার এটা আমি কিভাবে দেখাতে চাই, ইন এ সিঙ্গেল মানে অ্যাকাউন্টে দেখাতে চাই নাকি ইন এ মাল্টিপল অ্যাকাউন্টে দেখাতে চাই? তা আমরা যে কোনো কিছু একটু সিঙ্গেলটাই চুজ করব, কারণ এটা একটা সৌন্দর্যটা আলাদা, বা রেকর্ড করতে আমার ট্রানজেকশন ওয়াইজ আলাদা আলাদা পাবো। আর মাল্টিপল অ্যাকাউন্টে আমরা একসাথে দিলে তখন কিন্তু মানে ভেজাল, আমাদের ওই রিপোর্ট টিপোর্ট জেনারেট করতে গেলে একটু মানে সমস্যা হবে। তো আমরা ইন এ সিঙ্গেল অ্যাকাউন্টে রাখবো, রাখলাম। এবার ডিফল্ট বিল পেমেন্ট টার্ম, এই যে বিল পেমেন্ট টার্মটা আপনি কি দিবেন? আপনি যে বিল পে করবেন, বিল যে আপনি পে করবেন, সেইটা আপনি টার্মটা কি দিবেন? তো ধরেন আপনি কাউকে বিল পে করতেছেন, সেক্ষেত্রে আমরা যেমন এক্সপেন্সের ক্ষেত্রে নেট 30 দিয়ে রাখি ডিফল্ট, আপনি ডিফল্ট একটা দিয়ে রাখেন, তার মানে ওইটা যে চেঞ্জ করতে পারবেন তা না, তা না। তো আমরা এখানেও মনে করি নেট 30 দিয়ে রাখলাম। আমরা যখন যার সাথে নেট 15-এ হয় তার সাথে নেট 15, যার সাথে নেট 45-এ হয়, মানে যার সাথে যে নেগোসিয়েশন সেটা আমরা দিতে পারবো, ডিফল্টে নেট 30 রাখি, রেখে সেভ করবো। সেভ করার পরে পার্সেস অর্ডার, ওই যে দেখেন এস্টিমেটের অল্টারনেটিভ পার্সেস অর্ডার, একজনের কাছে পার্সেস অর্ডার এক জিনিস যেটা বলছি, আর এখানেও এস্টিমেটটা আলাদা জিনিস, মানে জিনিস কিন্তু এক। আমি আমার কাছে কোনো কাস্টমার যেটা অর্ডার করতেছে বলতে আগে থেকে, সেটা এস্টিমেট, যে আমি নিতে পারি, এইভাবে আমাকে একটা অগ্রিম একটা প্রিফার্মা ইনভয়েস বা ফরমাইশ পাঠাচ্ছে, সেটা হচ্ছে এস্টিমেট, আমার কাছে এস্টিমেট। আর যে পাঠাচ্ছে তার কাছে পার্সেস অর্ডার, সহজ বিষয়। আচ্ছা, পার্সেস অর্ডার, ইউজ পার্সেস অর্ডার। ঠিক আছে, আমরা পার্সেস অর্ডার করবো কিনা? হ্যাঁ, অবশ্যই করবো। এখানে যদি আমরা মানে অফ থাকে তাহলে পার্সেস অর্ডার করতে পারবো না, তার মানে আমরা যে আমাদের সাপ্লাইয়ের কাছ থেকে প্রোডাক্ট কিনবো, এইটা আমরা পার্সেস অর্ডার পাঠাতে পারবো কিনা? পারবো। ঠিক আছে, এখন পার্সেস অর্ডারের ক্ষেত্রে বিষয়টা বুঝেন, এস্টিমেটটা তো পার্মানেন্ট কোনো কোনো মানে আমার লেনদেনে প্রভাব ফেলতেছে না, কিন্তু পার্সেস অর্ডার কিন্তু একটা প্রভাব ফেলতেছে। কিছুটা ডিফারেন্স এই, যে আমি পার্সেস অর্ডার মানে আমি ডিরেক্টলি কিনতেছি, ওখানে আর এস্টিমেটের মতো যে মানে সম্ভাবনা এরকম কিন্তু হচ্ছে না। কিন্তু পার্সেস অর্ডার আমি যদি বলি যে না, আমি পার্সেস অর্ডারটা পাঠাইছি, এটা পুরো প্রোডাক্ট আমি নিব, সেক্ষেত্রে কিন্তু এস্টিমেটের থেকে একটু স্বতন্ত্রতা থেকে যায়, এস্টিমেটে কিন্তু 100% শিওর হচ্ছেন না, যে উনি বলবে তার উপরে ইনভয়েস করবেন। আর পার্সেস অর্ডার আমি পাঠাচ্ছি যে আমার এই প্রোডাক্টগুলো লাগবে, মানে এটা ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন রকম, কিন্তু এক এক জায়গায় এক একটা পরিস্থিতিতে কিন্তু
মানে একই কথার বলে না 10 অর্থ, বিষয়টা এরকম। ঠিক আছে, এখন এখানে আসি, আমি পার্সেস অর্ডার এখানে রেকর্ড করতে পারবো কিনা? অবশ্যই পারতেছি। মানে বইতে পড়া বিষয় একরকম, আর আমাদের প্র্যাকটিক্যাল ক্ষেত্রে একই জিনিস দেখা যাচ্ছে বিভিন্ন টার্মে ঘুরে যাবে। স্বাভাবিক, কাজ করতে গেলে ঘুরে যাবে, মানে কি ওই ওই কনসেপ্টটা ভুল, বিষয়টা এরকম না। আমার এই প্রায়োগিক ক্ষেত্রে অনেক কিছু ডিফারেন্স পাবো, জাস্ট বিষয়টাই। আচ্ছা, এখানে ইউজ পার্সেস অর্ডার, পার্সেস অর্ডারটা আমি ওপেন করলাম এখানে। তার মানে এটা যদি ওপেন না করি পার্সেস অর্ডার আমি রেকর্ড করতে পারবো না। এবার আসি কি, কাস্টম ট্রানজেকশন নাম্বার, ওই যে সেই কাস্টম ট্রানজেকশন নাম্বার পার্সেস অর্ডারের ক্ষেত্রে আমি যে পার্সেস করব, এটা যদি ট্রানজেকশন নাম্বারগুলো আমি ওপেন করে রাখি ওই সেলস এর মতো, ওইটা কিন্তু সেলস এর অপশন ছিল আর এটা এক্সপেন্স, দুটো একটা একটার বিপরীত। এখন এখানেও যদি আমি এক্সপেন্সের ক্ষেত্রে কাস্টম ট্রানজেকশন নাম্বার দিয়ে দিই, যদি কোনো পুরনো বায়ার বিগত ডাটাবেস নিয়ে আসে, সেক্ষেত্রে তাদের ট্রানজেকশনটার নাম্বারিংটা ম্যানুয়ালি করার জন্য আমরা এই তখন ওপেন করব, এটা অন করব। আর যদি কোনো বায়ার নতুন আসে, তাদের ক্ষেত্রে অফ করে রাখবো। তার মানে অটোমেটিক্যালি কুইক বুকসে পারমিশন দিয়ে দেবো যে তুমি সেলস এর বেলায় তো তুমি নাম্বারিং করতেছো, এক্সপেন্সের বেলায় অটো নাম্বারিং করে দাও ট্রানজেকশন গুলা। তাহলে আমরা এখানে অফ করে রাখলাম, যদি প্রয়োজন হয় অন করব। এখানে যদি ডিফল্টে কোনো মেসেজ দিতে চান যে পার্সেস অর্ডারে, আপনি দিতে পারেন, আমরা সেভ করলাম। এবার মেসেজ, এই যে মেসেজ ডিফল্টে যে মেসেজটা, এখানেও কিন্তু সেম। ঠিক আমরা সেলসে যেটা করে আসছি যে ইনভয়েসের ক্ষেত্রে আমরা কি কি মেসেজ পাঠাবো, মানে আমাদের মেসেজ যাবে ওই কাস্টমারের কাছে, আর এখানে পার্সেস অর্ডারে কি কি মেসেজ যাবে। ঠিক আছে, পার্সেস অর্ডারে আমরা কি কি মেসেজ শো করাবো, ঠিক আছে, প্রোডাক্ট কিনতে চাইলে। এখন এখানে হচ্ছে কি ইউজ গ্রেটিং ডিয়ার ফুল নেম, এটাও দেওয়া আছে। এটা কিন্তু আমরা আমাদের কাছে যদি মানে আমরা যখন পার্সেস অর্ডারের ক্ষেত্রে যে সেটিংটা ওই মানে এক্সপেন্সের মানে সরি ইনভয়েসের ক্ষেত্রে যে সেটিংটা করছি, এখানেও সেই রকম, শুধুমাত্র এখানে মানে জায়গাগুলো চেঞ্জ হবে, যে আমি এখানে বিসিসি তে সিসি তে কাকে রাখতে চাচ্ছি। তাহলে আমার পার্সেস এখানে হেডলাইনটা থাকবে পার্সেস অর্ডার ফ্রম কুইক বুকস, সরি ইনটুইট ফার্মাসিউটিক্যাল এলএলসি। এবার এখানে কি লেখা আছে, প্লিজ ফাইন্ড আওয়ার পার্সেস অর্ডার অ্যাটাচ টু দিস মেইল। পার্সেস অর্ডারটা এখানে অ্যাটাচ করা আছে, থ্যাংক ইউ ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি। আমি যাকে পার্সেস অর্ডার পাঠাচ্ছি সেখানে বলা আছে যে আপনি আমার পার্সেস অর্ডারটা এখানে মেনশন করা আছে বা অ্যাটাচমেন্টে দেওয়া আছে, প্লিজ ফাইন্ড আওয়ার পার্সেস অর্ডার। এরপরে আমরা এখানে টিকমার্ক দিয়ে দিব ইমেইল নিয়ে কপি, তার মানে আমরা যা সেল করতেছি তাও কিন্তু মাদার মেইলে দিচ্ছি, আবার যা পার্সেস করতেছি তাও কিন্তু অবগত করতে চাচ্ছি মাদার মেইলে দিলাম, ইমেইল নিয়ে কপি। এবার সিসি ইমেইলে কাকে রাখবো, পার্সেস, ওখানে যেমন রাখছিলাম হেড অফ সেলস, এখানে রাখবো হেড অফ ACAD, হেড অফ পার্সেস। দিলাম @gmail.com। এখানে কি একটা আসলো, পার্সেস @gmail.com। কেটে গেল কেন, পার্সেস @gmail.com। আপনারা মানে এখানে ডেমো জাস্ট বোঝানোর সুবিধার্থে, আর এখানে যদি রাখেন যে হেড অফ পার্সেসের জায়গায় হেড অফ পার্সেস এক্সিকিউটিভ, EXA, হ্যাঁ, হেড অফ পার্সেস এক্সিকিউটিভ @gmail.com আপনি যেটা রাখবেন। এটা জাস্ট উদাহরণস্বরূপ, যদি কারণ না থাকে তাহলে, যদি বায়ার কিছু না দিতে চায় তাহলে কিছু দেওয়ার দরকার নেই। এটা সেভ, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটা কিন্তু আমাদের হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমরা টাইমে যাব। টাইম, আমরা কিন্তু এখন এক্সপেন্স করার পরে ডান দিলাম না, আমি ডান দিয়ে আবার টাইমে যাইতে পারি, আবার ডান না দিয়ে যদি মনে করি আরো কাজ করব, তাহলে টাইম এই এক্সপেন্সের পরে টাইমে গেলাম। টাইমে ব্যাপারটা কি দেখেন, এই জেনারেল, এখানে একটু ক্লিক করি। টাইমে ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক, যে বায়ারের যে কাস্টমারের সাথে আপনি কাজ করতেছেন, মানে যে বায়ারের অ্যাকাউন্টে, উনি কোন দেশের, প্রথমে হচ্ছে এই ওনার লোকেশন কোথায় বা ওনার টাইম জোনটা কোন এরিয়া, যেমন আমাদের UTC+6, ঠিক আছে, ওনার টাইম জোনটা কি, এবং ওই দেশে আপনি গুগল সার্চ করে নেবেন, উনি যদি এটা নাও বলে আপনাকে যে ওই দেশে মানে উইকলি ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক কোনটা। যেমন বাংলাদেশে মানে সরকারিভাবে শুক্র শনি ছুটি, রবিবার থেকে সরকারিভাবে ফার্স্ট মানে ওই ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক। আবার বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান শনিবারেও কিন্তু ওপেন। এখন বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটা কিন্তু এক ব্যাপার, আবার এখানে ভিন্নতা আছে, অর্থাৎ আমাদের বাংলাদেশে যেহেতু শুক্র শনি এরা তো খুব বেশি দিনের না, যে 2 দিন ছুটি খুব বেশি দিনের টার্ম ওটা না। যাই হোক, এখন ব্যাপারটা আছে কি, আমি ধরেন ইউকের কাজ করতেছি, ইউকের বাইরের। এখন আমরা জানি রবিবার তাদের পাবলিক ফ্রাইডে, রবিবারটা। এখন আমাদের যদি
আর রবিবারটা তাদের ফ্রাইডে, মানে সরি, ছুটির দিন হয়, পাবলিক হলিডে, সরি। এখন আহ ওটা যদি ছুটির দিন হয় তাহলে আমাদের ফার্স্ট ডে, ইউকের ফার্স্ট ডে হবে মন্ডে। এরকম আরবিক যত কান্ট্রি আছে সেখানে আছে ফ্রাইডে, ঠিক আছে, ফ্রাইডেতে হলিডে। আর মানে কি বলে, ইংলিশ বা ব্রিটিশ এই ধরনের যে মানে আছে, বা ইউএসএ ইউকে লাইক এরকম, এনাদের হচ্ছে রবিবার হচ্ছে হলিডে। এখন আমাদের রবিবারের পরে সোমবার হচ্ছে, ওটা জেনে নিতে হবে, গুগল সার্চ করলে পাওয়া যাবে। এখন এটা দিয়ে আমাদের মন্ডে দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখানে দেখবেন বলবে সামথিং নট কোয়াইট রাইট নাও। তো এটা দেখাচ্ছে মানে কি, ইউ অ্যান্ড ইউর ওয়ার্কিং, ঠিক আছে, ওয়ার্কিং একই সাথে, এটা আপনাদেরও দেখাবে যখন এটা আপনি প্রথম সেট করবেন। কিন্তু তার আগে যদি আমরা একটু ডান দিয়ে আসি, ডান দিয়ে আগেরটা যদি সেভ করে আসি তাহলে সুবিধা হবে। এবার আসি, একটু রিলোড দিব, রিলোড দিয়ে ওইখানে যাবো, তার মানে ওইখানে যখন ওইরকম সামথিং দেখাবে, আপনারা ওইখানে সেভ দিলে কিন্তু সামথিং ওরকম দেখালে একটু রিলোড দিবেন। দেখাবে দেখাবে মাস্ট, ঠিক আছে। যখনই আপনি উইকলি হলিডে গুলো আর কি, মানে কবে বা ওয়ার্কিং ডে কবে, এটা যখনই সেট আপ করবেন তখন কিন্তু ওরকম একটা ইন্টারফেস আসবে আপনার। কাজেই ওইটা মানে যখনই আসবে তখন আপনি রিলোড দিবেন, রিলোড দিয়ে আবার নতুন করে জয়েন করবেন। আমি গিয়ার এখানে ক্লিক করছি, একটু আসুক। যেহেতু কুইক বুকস একটু ভারী সফটওয়্যার, একটু রিলোড নেয়, সেহেতু একটু আসলে আমরা আবার প্র্যাকটিক্যালি একটু দেখি। আচ্ছা, এবার আমরা হচ্ছে অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করব। একটু রিলোড নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি, জাস্ট চলে আসছে, রিলোড নিচ্ছে। তাহলে আমরা টাইম সেটিং এ ছিলাম। টাইম সেটিং এ থেকে আমরা এখানে ফার্স্ট ডে সানডে দেওয়া আছে, তার মানে ওটা আমাদের পরিবর্তন কিন্তু হয়েছে কিনা আমরা একটু দেখবো আবার, ওবার শিওর হবো। না, আমাদের চেঞ্জ হয়নি। আজ এ উইক আমাদের ওই মন্ডে, মন্ডে দিয়ে accept করলে দেখবেন এবার ওই লাল টাল আসতেছে না। এই, এবার আসে নাই। এবার দেখেন টাইম শিটে যাবেন, টাইম শিট, টাইম শিটে ক্লিক করব। শো সার্ভিস ফিল্ড, সার্ভিস ফিল্ড কি শো করবে কিনা, মানে আমি কি সার্ভিস দিচ্ছি এটা কি শো করবে না। সার্ভিস ফিল্ড যেখানে সার্ভিস রেকর্ড করব, অবশ্যই আমার সার্ভিসের নামটা শো করতে হবে, যে কোন সার্ভিস আমি দিচ্ছি। আমি যেহেতু ফার্মাসিউটিক্যাল বিজনেস, ডক্টর কেয়ার, নার্সিং কেয়ার, লাইক আদার্স আরো অনেক সার্ভিস আমরা নিয়ে কাজ করব, যেহেতু আমরা সার্ভিসের ফিল্ডটা অবশ্যই শো করাতে চাচ্ছি। এরপরে অ্যালো টাইম টু বিলেবল, আপনি সার্ভিস রেকর্ড করলেন কিন্তু এরকম থাকলো, টাইম বিলেবল করলেন না, তাহলে কিন্তু ওই যে যে টাইমটা, কেননা আমরা জানি আহ, বহির্বিশ্বে উইক, এই সরি উইকলি বলেন বা মান্থলি বলেন যাই বলেন, পার আওয়ারলি কিন্তু একটা রেট আছে। আওয়ারলি রেটে কিন্তু তাদের মানে কাউন্ট করা হয় যে আওয়ারলি কত টাকা তার মজুরি, সে যে কাজ করতেছে, মানে সে লেবার হোক বা ওয়ার্কার হোক, বা মানে কি বলে, মানে চাকরিজীবী, সে যে ফিল্ডে চাকরিজীবী হোক, ঠিক আছে, উইকলি বা মান্থলি, সেটার পাশাপাশি সবচেয়ে মেইন মেজার যেটা, মানে আওয়ারলি রেট আছে যে কোনো কাজ। আবার আপনি দেখেন যে ফাইবারে তো আওয়ারলি ব্যাপারটা নাই, ঠিক আছে, ওরা মানে খুব তাড়াতাড়ি ফাইবারে আওয়ারলি ব্যাপারটা ঢুকতে যাচ্ছে, কিন্তু আপওয়ার্কে কিন্তু আওয়ারলি রেট, আপনি আপওয়ার্কে কাজ করবেন আওয়ারলি কিন্তু রেট দিবে আপনাকে, সে যে কাজই করেন। তাহলে আমরা অ্যালো টাইম টু বি বিলেবল আমরা এখানে ওপেন করে দিলাম। এবার কি বলছে, শো বিলিং রেট টু ইউজার্স এন্টারিং টাইম, মানে যখন ওই ইউজার ঢুকতেছে বা ওইখানে জয়েন করতেছে সেইখানের থেকে কি বিলিং রেটটা কাউন্ট মানে শো করাতে চাচ্ছেন, শো বিলিং রেট টু ইউজার্স এন্টারিং টাইম, তার মানে হ্যাঁ দিয়ে টিকমার্ক দিয়ে সেভ করলাম। সেভ করলে আমাদের টাইমের কাজটাও শেষ। এবার যাচ্ছি অ্যাডভান্স। এখন অ্যাডভান্স সেটিংটা একটু সবাই একটু, বিশেষ করে এক্সপেন্স সেলস কোম্পানি অ্যাডভান্স, টাইম এত খুব বেশি কিছু নাই, এতটুকু। এবার অ্যাডভান্স সেটিংটা একটু বেশি জরুরি, কোম্পানি সেটিং আর অ্যাডভান্স সেটিংটা একটু বেশি জরুরি, কারণ এগুলো হচ্ছে যে টোটাল কুইক বুকস এর সেটিং। অ্যাকাউন্টিং এ যাই, অ্যাকাউন্টিং এ যে এখানে পেন আইকনে ক্লিক করি, ফার্স্ট মান্থ অফ ফিনান্সিয়াল ইয়ার, এটা কি, দেখা যাচ্ছে অনেক দেশে, যেমন আমাদের জুলাই টু জুন হিসাব হয়, কিন্তু ফিনান্সিয়াল ইয়ার হিসেবে আমাদের সেভাবে কিন্তু ফিনান্সিয়াল ইয়ারের প্রথম মাস সেভাবে কিন্তু জুলাই পড়ে, ঠিক আছে। আবার অনেক দেশে জানুয়ারি টু ডিসেম্বর হিসাব হয়, তো সেক্ষেত্রে তাদের কিন্তু জানুয়ারি। এখন আমরা ইউকের কাজ করতেছি, আমরা জানি যে ইউকেটা জানুয়ারি। আবার অনেকে যেমন ইউএসএ তে অনেক স্টেট ওয়াইজ অনেক কিছু ভ্যারি করে, ইউএসএ ইউকে বিভিন্ন জায়গায় যেখানে স্টেট আছে বেশি, সেখানে এক এক স্টেটে এক এক রকম বিষয়ও কিন্তু আছে। বৈচিত্র্যতা দেখি আমরা যখন কাজ করবো আরো ভালো করে জানবো, দেখবো যে একই ল
একই নিয়ম, একই বিষয় অনেক স্টেটে, ইউকেতে এবং ইউএসএ তে প্রযোজ্য হচ্ছে না, মানে পুরো দেশব্যাপী একটা রুলই চলতেছে এরকম কিছু নাই, অনেকটা ব্যতিক্রম আছে, আবার কিছু কিছু সিমিলারিটিও আছে। এখন ফার্স্ট ডে অফ ফিনান্সিয়াল ইয়ার জানুয়ারি আমরা দিলাম। এখন এখানে ডাটাবেজে অনেক কিছু থাকবে, ডাটাবেজে অনেক কিছু থাকবে যে এখানে কি থাকবে বা কি দেখি, ঠিক আছে। এখানে এই দেখেন যেমন ডেট ফরম্যাট আছে, মান্থ ডেট ইয়ার, আগে মান্থ হবে তারপর ডেট তারপরে ইয়ার। ডিসকাউন্ট গিভেন ইয়েস, টার্ম 30 এটা দিছি। হোম কারেন্সি জিবিপি, এরকম অনেক কিছুই থাকবে, এখান থেকে ডাটাবেস থেকে নিয়ে দিতে হবে। তারপর ওটা দিলাম। এবার ফার্স্ট মান্থ অফ ট্যাক্স ইয়ার, ট্যাক্স ইয়ারের ফার্স্ট মান্থ কবে, এই যে আমরা যদি দেই যে জানুয়ারি, জানুয়ারিও দিতে পারতেছি যেহেতু আমাদের স্টার্টিং ফিনান্সিয়ালের ফার্স্ট মান্থ। জানুয়ারি দেওয়াও যায়, আবার সেম অ্যাজ ফিনান্সিয়াল ইয়ার, এটা দিলেও কিন্তু হচ্ছে। তো আমরা সেম অ্যাজ এ ফিনান্সিয়াল ইয়ার রাখলাম। এবার অ্যাকাউন্টিং মেথড, অ্যাক্রুয়াল আর ক্যাশ। এখন আমরা যারা কমার্সের তারা জানি যে ক্যাশ, ক্যাশ বলতে কি বোঝাচ্ছে, অ্যাকাউন্টিং মেথড বলতে কি বোঝাচ্ছে আগে সেটা একটু বলি, যে আপনি কোন মেথডে ব্যবসা করবেন। ক্যাশে ব্যবসা করলে নগদ টাকায় লেনদেন, বিক্রি কেনা সবই নগদ টাকায় রেকর্ড করতে পারবেন। আর অ্যাক্রুয়াল হচ্ছে পূর্ণাঙ্গ, অর্থাৎ বাকি নগদ মিলায় সবকিছু মিলায় অ্যাক্রুয়াল বা নগদ, মানে বাকির ব্যাপারটা যে বিশেষ করে। এখন হিসাব বিজ্ঞানের মতে, বুঝেন যারা সায়েন্স আর্টসের আছেন, হিসাব বিজ্ঞানের মতে অ্যাকাউন্টিং এর পূর্ণাঙ্গ পদ্ধতি হচ্ছে অ্যাক্রুয়াল পদ্ধতি, অ্যাক্রুয়াল মেথড। ক্যাশকে পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে ধরা হয় না, কেননা ক্যাশে তো সীমাবদ্ধতা আছে, ঠিক আছে, বা ক্যাশে পরিসরটাও ছোট। তো অ্যাক্রুয়াল মেথডটা হচ্ছে হিসাব বিজ্ঞানের পূর্ণাঙ্গ মেথড। তো আমরা অ্যাক্রুয়ালটা সিলেক্ট করবো, আর যদি কোনো বায়ার বলে যে না আমি ক্যাশেই সবকিছু বিজনেস, তাহলে তারটা ক্যাশ দিবেন, অপশন তো দেখাই দিলাম। আমরা অ্যাক্রুয়াল দিচ্ছি। ক্লোজ দা বুক, এটা যদি আপনি ক্লিক করেন, ক্লোজ দা বুক মানে কি, এই 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 যে যে হিসাবের বইটা বা এই যে যে কুইক বুকস আমরা হিসাব করতেছি এটা বন্ধ করতে চান, যদি চান, এটা তো অফ করা আছে, আপনি যদি অন করেন তাহলে কি হবে দেখেন, এই যে অন করে দিলেন, অন করে দিলে আপনার ক্লোজিং একটা ডেট দিবেন। মানে এটা মূল কথা আছে যে অনেকে আসে না, প্রত্যেকটা হিসাব বর্ষ শেষে আমি আমার এই অ্যাকাউন্টিং এর যে বুকটা ক্লোজ করতে চাই, আমি নতুন বুকে শিফট হচ্ছি। বুক মানে বই বোঝাচ্ছে না এখানে, জাস্ট হিসাবের বই, এটা বোঝাচ্ছে যে আমি প্রতি বছর যে হিসাব রাখা হয় সেটাকে আর কি আলাদাভাবে বই গণ্য করে যে হিসাবের বই, এরকম বলা হয়। তার মানে অ্যাকাউন্টিং বুকটা যে এই বছরের হিসাব আমি ক্লোজ করতে চাচ্ছি, যদি তাই হয় তাহলে আপনি টিক মার্ক দিবেন, দিলে এখানে একটা ডেট দিবেন যে আমি কত তারিখে বন্ধ করতে চাচ্ছি, আমি ধরেন ডিসেম্বর, এই নভেম্বর ডিসেম্বরের 31 তারিখে আমি দিলাম। এখানে ক্লোজিং ইয়ারটা দিলাম, ক্লোজিং ইয়ারের মানে ক্লোজিং ডেটটা দিলাম, আমি এই তারিখে বন্ধ করতে চাচ্ছি। বন্ধ করে এখানে দুটো অপশন আছে নিচে, আপনার দিতে হবে, ওপেন করতে হবে আর ক্লোজিং ডেট দিতে হবে, আর অপশন কি, অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং এ ওয়ার্নিং। আপনি এই ভিউইং এ ওয়ার্নিং মানে কি, তার মানে আজকে 30 তারিখ নভেম্বরের, ডিসেম্বরের 31 তারিখের পরে 2025 সাল যখন পড়বে, তখন যে আপনি যে কোনো ট্রানজেকশন করতে যাবেন, ট্রানজেকশন করতে যে আপনার ব্যাক ডেটের অনেক ট্রানজেকশন লাগবে, আপনার ধরেন লাগতেছে যে আমি মে মাসে বা জুন মাসে 2024 সালে একটা ট্রানজেকশন যেটা আমার এখন দেখা লাগবে। সেক্ষেত্রে যদি আপনি একবার মানে মানে বুকটা ক্লোজ করেন বা ডেট দিয়ে এরকম ওপেন করে রেখে সেভ করেন, টান দেন, তাহলে কি হবে, ওই প্রিভিয়াস যে ট্রানজেকশন ওইটা সহজে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। সেখানে কি বলবে দেখেন, অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং এ ওয়ার্নিং, যখন আপনি প্রিভিয়াস ডাটাতে যাবেন তখন আপনাকে একটা ওয়ার্নিং দিবে, ঠিক আছে। আপনি যখনই এই প্রিভিয়াস ডাটাতে ঢুকতে যাবেন একটা ওয়ার্নিং আসবে, রেড সিগন্যাল আসবে, যেমনটা একটু আগে আসছিল আমাদের রিলোড দেওয়ার পরে ঠিক হলো যেমন, ওরকম রেড সিগন্যাল আসবে বারবার যতবার আপনি যাবেন, ঠিক আছে। তার মানে অনেকগুলো স্টেপ পার করে। আর দ্বিতীয় অপশন কি, অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং এ ওয়ার্নিং অ্যান্ড এন্টার পাসওয়ার্ড। আরেকটা অপশন কি, শুধু ওয়ার্নিং তো আসবেই, সাথে আপনার প্রতিবার পাসওয়ার্ড দিয়ে দিয়ে প্রিভিয়াস দেখতে হবে। এখন আপনার প্রতিবার কি পাসওয়ার্ড দেওয়া সম্ভব টাইপ করে করে, যে আমি প্রিভিয়াস ট্রানজেকশন দেখতে চাচ্ছি, প্রতিবার আমি আলাদা আলাদা করে আমি নাম্বার দিব বা সরি পাসওয়ার্ড দিয়ে দিয়ে ঢুকবো। এখন এই দুটো অপশন ছাড়া কিছু করার নেই, ওয়ার্নিং তো খাবেন পাশাপাশি আর একটা ওয়ার্নিং সাথে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, দেখতে হবে। তা আমরা এটা, যদি কোনো বায়ার বলে যে আমি প্রতি মাসে মানে সরি প্রতি বছরের হিসাবের বইটা ক্লোজ করতে চাই, তাহলে আপনি এটা অন করবেন। কিন্তু আমাদের অবশ্যই জরুরি, আজ থেকে 5-10 বছর আগে ডাটাও কিন্তু হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে লাগে, বিভিন্ন কাজে লাগে, এবং এটা অবশ্যই জরুরি। তা আমরা এটা কখনো অন করব না, যদি কোনো বায়ার স্পেসিফিক ভাবে বলে যে না আপনি অন মানে অফ করে দেন, তাহলে আমরা অফ করব। তাছাড়া কিন্তু মানে অফ করবো না কি, হিসাবের বইটা অফ করবো না, এখানে ক্লোজ বুকের এটা অন করা মানে হিসাবের বইটা অফ করা, ঠিক আছে। এখানে কিন্তু দুই রকম অর্থ বিষয়টা, যে ক্লোজ দা বুকে এটা অন করা মানে হিসাবের বইটা অফ করে দেওয়া, ঠিক আছে। এটা তো দেখা যাচ্ছে যে মানে
আবার মনে করেন না যে ক্লোজ দা বুক, মানে এই যে এই অফ আছে, এখন কিন্তু মনে করেন ক্লোজ হবে না, নিজে নিজে ক্লোজ হবে না। আমরা যদি এখানে ক্লোজিং এর অন করি তাহলে কিন্তু এটা ক্লোজ হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা এটা ক্লোজ কিভাবে করতে হয়, কিভাবে ডেট দিতে হয় এবং এর পরে কি কি প্রবলেম ফেস করব সেটা জানলাম। তো আমরা আপাতত এটা কিছু করতেছি না। এরপরে ডিফল্ট যে ট্যাক্স রেট সিলেকশন, এখন এই ট্যাক্স রেটটা আপনি কিভাবে দিবেন? যে প্রোডাক্টটা আপনি মানে কিনতেছেন বা বিক্রি করতেছেন, এইটার ভিতরে ট্যাক্স ইনক্লুড থাকবে নাকি এটা বাদ দিয়ে ট্যাক্স থাকবে? আপনার ইনক্লুসিভ অফ ট্যাক্স বা এক্সক্লুসিভ অফ ট্যাক্স, আমরা এখানে এক্সক্লুসিভ দিব। মানে আমাদের প্রোডাক্টটা ধরেন 50 টাকা, 50 টাকার সাথে ট্যাক্স আছে 5% বা 10%, তাহলে 50 টাকার সাথে আর 5 টাকা যোগ হবে 55 টাকা। তাহলে এক্সক্লুসিভ ট্যাক্স দিলে এটা হবে। আর ইনক্লুসিভ হইলে যে 50 টাকা প্রোডাক্ট বিক্রি করতেছি ওর ভিতরেই আমার ট্যাক্সটা হিসাব করে অটো দেওয়া আছে, তাহলে ধরেন 45 টাকা হচ্ছে আমার মানে মানে কি বলে সেলস প্রাইস, আর বাকি 5 টাকা ট্যাক্স আমি অলরেডি ট্যাক্সটা যোগ করেই মূল্য নির্ধারণ করছি, সেক্ষেত্রে দিবেন ইনক্লুসিভ অফ ট্যাক্স। ঠিক আছে? আর এক্সক্লুসিভ অফ ট্যাক্স দিলে কি হবে? আপনার প্রোডাক্ট বাদে ওই টাকাটা থাকবে। ঠিক আছে? ইনক্লুসিভ হচ্ছে ভিতরে অন্তর্ভুক্ত, আর এক্সক্লুসিভ হচ্ছে বাইরে, সহজ কথা। ঠিক আছে? এক্সক্লুসিভ অফ ট্যাক্স দিয়ে সেভ করে দিলাম। এবার আসছে কি, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম, সিআইএস। এটা এনাবেল করবেন তখন যদি কোনো রিয়েল এস্টেট এর কাজ করেন, রিয়েল এস্টেট ডাটাবেজে যদি কোনো বায়ার আসে যে আমি রিয়েল এস্টেট বিজনেস করি, সেক্ষেত্রে তাদের প্রত্যেকটা দেশে বিশেষ করে ইউএসএ বা ইউকে এই ধরনের দেশে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম নামে, সিআইএস নামে একটা আইডি থাকে প্রত্যেকের আলাদা। এখানে যদি অন করেন দেখেন এখানে বহুত কিছু, ইউটিআর নাম্বার চাইবে, এমপ্লয়ি পে রেফারেন্স নাম্বার চাইবে, তারপর অ্যাকাউন্ট অফিস রেফারেন্স নাম্বার চাইবে, অনেক কিছু চাইবে। তো এটা কিন্তু ওই কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। তো আমরা এটা এখন কিছু করব না, এটা যেমন আছে এরকম থাকবে। যদি কোনো বায়ারের কাজ পান সেক্ষেত্রে আমাকে তখন বলতে পারেন। আবার কি বলে, এখানে মনে করেন আপনি বুঝতে পারবেন, আর যখন মানে প্রয়োজন বোধ করবেন আমাকে বলবেন। ঠিক আছে? এখানে এই ইনফরমেশন গুলো দিলে অ্যাড করা দেখাই দিব আমরা, সমস্যা নেই। এরপর আছে কি মেকিং ট্যাক্স ডিজিটাল। এই যে মেকিং ট্যাক্স ডিজিটাল বিষয়টা কি, বাংলাদেশে আমি আগে যেমন বলছিলাম, এই দেখেন এইচএমআরসি কানেকশন, বাংলাদেশে যেমন জাতীয় রাজস্ব বোর্ড সমস্ত ট্যাক্স গুলো কালেকশন করে, তেমনি ইউকেতে, ইউনাইটেড কিংডমে এইচআরএমসি নামে একটা এজেন্সি, তারাই কিন্তু মানে এজেন্সি মানে কি, ওনারা সরকার প্রদত্ত, ওই দেশের সরকারের মাধ্যমেই নির্ধারিত এজেন্সি, ওনারা ট্যাক্সটা কালেকশন করে। তো এই এইচএমআরসি ট্যাক্স মেকিং ট্যাক্স ডিজিটাল একটা আলাদা আইডি আছে যে কানেক্ট টু এইচএমআরসি টু স্টে অন টপ অফ ইউর ট্যাক্স ডেডলাইন অ্যান্ড সাবমিট ডিজিটাল ভ্যাট রিটার্ন। তার মানে ডিজিটালি ভ্যাট রিটার্ন জমা দেওয়ার জন্য একটা আলাদা ডিজিটাল ট্যাক্স, আমাদের যেমন এই যে বিন বলে, টিন, ঠিক আছে, এই যে বিষয়গুলো টিন দিয়ে আমরা আলাদাভাবে যেমন জমা দিই অনলাইনে, এটা হচ্ছে ওই সিস্টেম। তা সেখানে এই যে আমাদের দেশে যেমন টিন লাগে, এখন এই হাউ টু কানেক্টে গেলে দেখবেন যে দুনিয়ার সব রাজ্যে সব চলে আসবে, আর পিছনে ব্যাকে যাওয়ার অপশন আসবে না, বলবে ওইগুলোকে দেন, কেন মেকিং ট্যাক্স ডিজিটাল করতে এসেছেন, দেন আগে তারপরে বের হন, এরকম অপশন দিবে। তা আমরা যখন মানে এখানে এমনই যে আমি আমার ডাটাবেস থেকে যে আইডি দিয়ে দিয়ে দিব যে এখানে কোম্পানি রেজিস্ট্রেশন আইডি, তাতে হবে না, ট্যাক্সের অনেক আরো এডিশনাল ইনফরমেশন দেওয়া লাগবে, যেটা কোনো বায়ার সচরাচর কাউকে দেয় না, স্বাভাবিক। এটা ওনাদের নিজস্ব ধরেন কিছু কিছু ব্যাপার আছে, যখন আমরা করব বুক কিপিং এর কাজ বা অ্যাকাউন্টিং এর কাজ, বড় জোর ওনার অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আমরা নিয়োগ পাইতে পারি। আর যারা এখানে ভ্যাট বা ট্যাক্স কনসালটেন্ট আছেন, দু একজন আছেন, ওনারা কিন্তু ওই দেশের ট্যাক্স লটা জেনে বা জানেন, ওইখানে কিন্তু ওনারা এই এই স্কোপটা নিতে পারবেন। কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল যারা আছি, কারণ আমরা জানি যে ভ্যাট রিটার্ন বা এই ধরনের কাজ করতে হলে নির্ধারিত দেশের ভ্যাট লয়ের উপরে, ট্যাক্স লয়ের উপরে আলাদা ধরনের আমাদের দখল থাকতে হবে, কোনো অ্যাডিশনাল ডিগ্রি ছাড়া ভ্যাট ট্যাক্সের কাজ আমরা করতে পারতেছি না। আমরা বড়জোর কি করতে পারবো, প্রোডাক্টের সাথে ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা, সেই পার্সেন্টটা, মানে এই যে যে ইনক্লুডিং মানে সেলিং যে ট্যাক্স যেগুলা, সেইগুলো নিয়ে আমরা কাজ করব। ভ্যাট যেটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মানে প্রোডাক্ট বাই সেলের সাথে, প্রোডাক্ট রেকর্ডের সাথে, প্রোডাক্ট মানে স্টক করা বা এই যে যে টোটাল অ্যাকাউন্টিং মানে বিষয় যেগুলো, সেগুলোর সাথে যে ট্যাক্স গুলো জড়িত সেগুলো পারবো। কিন্তু অ্যাডিশনাল যে ট্যাক্স নিয়ে যত কাজ, কারণ কুইক বুকসে আপনি কাজ শিখলেন, মার্কেট প্লেসে যখন যাবেন তখন যদি বলে যে আমার ট্যাক্স নিয়ে কাজ আছে এই এই এত এত রকম, আপনি যদি না জানে কাজটা নেন, আপনাকে তো কাজ তো দিবে না, আপনাকে তো আগে বলবে যে আপনি ট্যাক্স কনসালটেন্ট কিনা, আগে এই কথাটা জিজ্ঞাসা করবে। তারপরে যদি বলেন যে হ্যাঁ, তা বলবে আপনার মানে পোর্টফোলিও দেখেন বা আপনার সেই ট্যাক্স মানে যে নিবন্ধন রেজিস্ট্রেশন আইডি বা আপনার কি কোয়ালিফিকেশন আছে সেটা দেখেন, কি দেখাবেন? কাজেই সবার মানে সবকিছু, এই যেমন অ্যাকাউন্টিং এ, অ্যাকাউন্টিং এর ডাক্তারির কথা বলেন,
অ্যাকাউন্টিং এ পরে আসি, ডাক্তারি সবাই কি মানে জেনারেল প্র্যাকটিশনার হয়? কেউ কেউ তো মানে এক একজন এক এক, নাক কান গলা বিশেষজ্ঞ, কেউ হৃদরোগ বিশেষজ্ঞ, বিভিন্ন রকম আলাদা আলাদা ফিল্ড আছে, কিন্তু ওই ডাক্তার। আর এখানেও বিষয়টা এরকম যে কেউ ট্যাক্স লয়ার আছে, কেউ ট্যাক্স ভ্যাট অ্যান্ড ট্যাক্স কনসালটেন্ট আছে, আবার কেউ আছেন হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা অডিটর আছেন, ফিনান্সিয়াল এক্সপার্ট আছেন, বিভিন্ন রকম আছেন। মানে এডিশনাল কিছু যোগ্যতা, শুধু যে আমরা অ্যাকাউন্টিং এর ব্যাকগ্রাউন্ড থেকে আসছি তার মানে যে আমরা সব করতে পারি, বিষয়টা এরকম না। কিছু কিছু আলাদা কোয়ালিফিকেশন থাকবে, যেখানে ট্যাক্স ভ্যাটের উপরে আলাদা ডিগ্রি যাদের থাকবে তারা এদিক দিয়ে কাজ করতে পারবে। ঠিক আছে? আর আমরা অ্যাকাউন্টিং বুককিপিং রিলেটেড যত যা কিছু সবকিছু কিন্তু আমাদের করণীয় সেটা। তাদের আমরা জন্য, আমাদের জন্য অ্যাকাউন্টিং বুককিপিং এর যত যা কিছু আছে সেগুলো উন্মুক্ত। তো আমরা সেগুলোর দিকে ফোকাস দিব। কোম্পানি টাইপ, এখানে যখন ক্লিক করতেছি দেখেন কি আসছে, ট্যাক্স ফার্ম। এখানে আমরা কোম্পানিটা উল্লেখ করছিলাম কোম্পানি ক্রিয়েট করার সময়, পার্টনারশিপ অর লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। আপনার যদি সোল প্রোপ্রাইটর হয়, এটা যদি হয়, বা অন্য কোনো ক্যাটাগরি হয়, আপনি সেটা দিবেন। তো আমরা যেহেতু পার্টনারশিপ অর লিমিটেড লায়াবিলিটি কোম্পানি দিয়েছিলাম, এটাই দিয়ে রাখবো ট্যাক্স ফর্মে এবং দিয়ে সেভ করবো। এটা সেভ করে দিয়ে রাখলাম। এবার চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্ট, এখানে একটা বিষয় একটু ডিটেলসে বলি। আপনারা লেজার যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের আর কমার্সের যারা না, তারা এটুকু বুঝবেন যে আহ, বাংলায় যেটা বলে, আপনারা 9-10 যখন পড়ছেন তখন হয়তো মনে রাখা কথা, যারা কমার্সের না তাদেরও হয়তো জাবেদা নামে, খতিয়ান নামে, বা রেওয়ামিল, চূড়ান্ত হিসাব অনেক কিছু শুনছেন, নাম শুনছেন। তা তার ভিতরে খতিয়ান যেটা, ওইটাকে বলে লেজার, ইংরেজিতে লেজার বলতেছে। আবার এই লেজার বলতে কি, প্রত্যেকটা হিসাবকে আলাদা আলাদা হেডে ভাগ করে, সেটা হচ্ছে লেজার। আলাদা আলাদা হেডে ভাগ করা হয় এক একটা হিসাবকে আলাদা আলাদা। এইটা এখন ওই হিসাবের ডিটেইলস জানা, যে ওই হিসাবের আমার ব্যালেন্স কি আছে না আছে, কত গেছে কত আইছে, মানে আলাদা আলাদা স্পেসিফিক, মানে হেড ওয়াইজ আমি যে মানে ডাটাটা পাই বা ট্রানজাকশন করতে পারি, যেটা বা রেকর্ড করতে পারি প্রত্যেক হেডে আলাদা করে, সেটা হচ্ছে লেজার। আর কুইক বুকসে ওই লেজারটাই আবার চার্ট অফ অ্যাকাউন্ট নামে দেখানো হয়েছে। এখানে স্পেসিফিক কোনো লেজার পাচ্ছেন না, ওই চার্ট অফ অ্যাকাউন্টও যা, এটা ওয়ান কাইন্ড অফ লেজার। ঠিক আছে? আপনি চার্ট অফ অ্যাকাউন্টকে লেজার মনে করতে হবে এখানে, কারণ এখানে মানে গ্যাপের, জিএএপি, এদের ফরম্যাট অনুযায়ী এটা চার্ট অফ অ্যাকাউন্ট হিসেবে দেখানো হয়েছে। এখানে কিন্তু লেজার আলাদা করে নাই, আলাদা লেজার নাই, জার্নাল এন্ট্রি আছে, কিন্তু লেজার কিন্তু চার্ট অফ অ্যাকাউন্ট যেটা ওইটাই লেজার। এখন আসি এটা সেট আপ করবো কিভাবে। এই ক্লিক করলাম, এনাবেল অ্যাকাউন্ট নাম্বার। এখানে অনেকে প্রিভিয়াস কয়েকটা ব্যাচে অনেকের প্রবলেম হয়েছে যে সব করছে কিন্তু এটা অন করে নাই। এটা অন করা মানে কি, আবার এটা অন করছে অনেকে, আবার এখানে টিক মার্ক দেয় নাই, এখানে টিক মার্ক দেয় নাই। এখন বুঝাই, এনাবেল অ্যাকাউন্ট নাম্বার, এইখানে এর পরে ক্লাস আছে যেটা আমি একটু দেখাই দিই। এই যে জিএপির স্ট্যান্ডার্ড অনুযায়ী অল অ্যাসেটকে যদি প্রথমে এক এক অন যদি দেওয়া হয়, ধরেন একটা মানে চার্ট অফ অ্যাকাউন্ট বা লেজার, ধরেন লেজার বা চার্ট অফ অ্যাকাউন্ট যাই বলেন, আমি যদি আলাদা আলাদা স্পেসিফিক অ্যাকাউন্টকে বুঝতে চাই যে এই অ্যাকাউন্টের নেচারটা কি, যেটা অ্যাসেট মানে সম্পত্তি, নাকি দায়, নাকি আয়, নাকি ব্যয়, তাহলে আমরা একটা নাম্বারিং করি জিএপি স্ট্যান্ডার্ড অনুযায়ী। সেটা হচ্ছে কি, কোনো নাম্বারের শুরুতে ধরেন ওই নাম্বারটা কেমন হবে, ধরেন আপনার 10টা অ্যাকাউন্ট আছে, চার্ট অফ অ্যাকাউন্ট আছে 10টা, বা 10টা লেজার আছে। ওই 10টা লেজারের যদি আপনি 5টা সংখ্যা দিয়ে, যে 1 2 3 4 5, বা 4টা সংখ্যা দিয়ে 1 2 3 4, বা 1 0 0 0, বা 2 0 0 0, এরকম যদি আপনি রাখেন, তার মানে যা আপনি চার্ট অফ অ্যাকাউন্টে ইউজ করবেন সব সংখ্যা একই হবে। তখন যদি 4টা ইউজ করেন, যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে সবগুলো 4টা সংখ্যা দিবেন। যদি 5টা সংখ্যা ইউজ করেন, সবগুলোতে 5টা সংখ্যা দিবেন। এখন সেই 5টা সংখ্যার প্রথম সংখ্যাটা যা হবে, সেটা দিয়ে আমি বুঝবো এটা অ্যাসেট না লায়াবিলিটিস নাকি এক্সপেন্স। ঠিক এটা তাই, যে অ্যাসেট, অল অ্যাসেট বিগিন উইথ ওয়ান। তার মানে কোনো চার্ট অফ অ্যাকাউন্টের আগে যদি ওয়ান থাকে, তাহলে আমরা ধরে নেব এটা অ্যাসেট। কোনো চার্ট অফ অ্যাকাউন্টের আগে যদি 6 7 8 9, মানে এক্সপেন্সের ক্ষেত্রে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যা যে কোনো একটা থাকলে আমি ধরে নিব কোনো না কোনো এক্সপেন্স এটা। যদি লায়াবিলিটি হয়, মানে কোনো সংখ্যার যদি 2 থাকে আগে, তা আমি ধরে নিব এটা লায়াবিলিটিস। তো এইটা যে আলাদা আলাদা নাম্বারের মাধ্যমে যে ওই হিসাব খাতকে চেনার নাম, সেটা হচ্ছে এইখানে আমার এনাবেল করে দিতে হবে। এনাবেল অ্যাকাউন্ট নাম্বার আমি যদি এনাবেল করে দিই, তাহলে আমি চার্ট অফ অ্যাকাউন্টে আলাদা নাম্বারিং করতে পারবো। এনাবেল না করলে, এখানে যদি অন না করি, চার্ট অফ অ্যাকাউন্টকে আলাদা নাম্বারিং করতে পারবো না। তো এটা অবশ্যই জরুরি। এই জন্য সবাই এখানে এনাবেল করে দিবেন। এরপরে আমি এনাবেল করলাম কিন্তু শো করালাম না,
কেমন হয়ে গেল যে এনাবেল হলো, জাস্ট রেকর্ড হলো, কিন্তু আমার এই রিপোর্টে এসে শো করলো না বা আমার ডাটাবেজে শো করলো না, এটা কেমন হয়ে গেল? এনাবেলও করতে হবে, পাশাপাশি শো অ্যাকাউন্ট নাম্বারস এখানেও ক্লিক করতে হবে, এনাবেলও করবো শোও করবো। এবার আসি, স্যাম্পল কয়েকটা চার্ট অফ অ্যাকাউন্ট এখানে বলা আছে। শিপিং অ্যাকাউন্ট কি হবে, এর হেডটা কি হবে? শিপিং অ্যাকাউন্ট হবে শিপিং ইনকাম, এভাবে দেখাইছে। এখানে আরো অনেক কিছু আছে, আপনার যদি মনে হয় যে শিপিং এর সাথে রিলেটেড আরো কিছু আছে আপনি দিতে পারেন। এখন এগুলো হচ্ছে কুইক বুকসের দেওয়া, আপনার যদি এমন না যে এখানে পরিবর্তন করতে পারবেন না, যে কোনো সময় এখানে পরিবর্তন করতে পারবেন এসে। তা কুইক বুকস কি করছে, ডিফল্টে কিছু রাখছে। তা শিপিং অ্যাকাউন্টকে আপনি কিভাবে দেখাতে চান? শিপিং ইনকাম হিসেবে দেখাইছে। ডিসকাউন্ট অ্যাকাউন্টকে ডিসকাউন্ট গিভেন আকারে দেখাইছে। মার্ক আপ ইনকামকে মার্ক আপ হিসেবে দেখানো হয়েছে, এবং বিলাবল এক্সপেন্স ইনকাম অ্যাকাউন্টকে বিলাবল এক্সপেন্স ইনকাম দেখানো হয়েছে। এখন আপনার যদি মনে হয় যে না এটার ঠিক আছে, তাহলে ঠিক আছে। আর যদি মনে হয় যে না এটা ভুল আছে, তাহলে আপনার এর সাথে যদি আরো কিছু থাকে, বা যদি মনে করেন না এই হেডটা আমি অন্য একটা অ্যাড নিউতে যে অ্যাড করব, তাও দিতে পারেন যে না এই হেডটাই অন্য কিছু যায়, বা মার্কআপ ইনকাম অ্যাকাউন্টকে মার্কআপ না দিয়ে আমি অন্য নামে চিনবো, আপনি দিতে পারেন। কিন্তু বায়ারের ইনস্ট্রাকশন অনুযায়ী যদি দেন, তাহলে আপনার একটা রুলের ভিতরে থেকে দিতে হবে। তো আমরা আশা করি সেভাবেই এখানে যা যা আছে, শুধু ইনাবেল অ্যাকাউন্ট নাম্বার ওপেন করলাম আর টিকমার্ক করে দিলাম, দিয়ে সেভ করলাম। আর বাকি সবগুলো যেটা যেটা যে হেড আছে আমি মনে করছি কুইক বুকস আমাকে রেফার করছে, তার মানে সে ঠিক আছে, আমরা দিয়ে সেভ করলাম। এবার আসি পরের গুলো, ক্যাটাগরাইজ। ক্যাটাগরাইজ করতে গেলে এখন এখানে এই কোন ক্যাটাগরাইজ, রিকনসাইলের আগে যে ক্যাটাগরাইজ এটা সেটা না, এটা হচ্ছে এখানে যদি ক্লিক করি ট্র্যাক ক্লাসেস এবং ট্র্যাক লোকেশনস। ধরেন প্রাণ আরএফএল গ্রুপ, সাপোজ প্রাণ আরএফএল গ্রুপের অনেক প্রোডাক্ট আছে। আমি ধরে নিলাম যে প্লাস্টিকের কথাই বলি, ধরেন আরএফএল ফার্নিচার। ফার্নিচারের ভিতরে কিছু আছে চেয়ার, কিছু আছে টেবিল, আবার অনেক ইনস্ট্রুমেন্ট আছে। এখন যদি প্রাণ আরএফএল মনে করে আমি বাংলাদেশে যত জায়গায় যত মানে অভ্যন্তরে আন্তর্জাতিক বাদ দিলাম, যে বাংলাদেশে আমাদের প্রাণ আরএফএল গ্রুপের শুধুমাত্র একটা চেয়ার, ধরেন একটা কোয়ালিটি যে হাতলালা চেয়ার, ওনার যে কোনো একটা নাম আছে সাপোজ, ওই চেয়ারে কত টাকা লেনদেন হচ্ছে বা কত টাকার বিজনেস হচ্ছে, প্রফিট মার্জিন কত, আমি আলাদাভাবে দেখতে চাই ওই স্পেসিফিক একটা প্রোডাক্টে। বা ওই ধরনের, মানে একটা প্রোডাক্টই হবে তা কিন্তু না, একটা হতে পারে প্রোডাক্ট, পাঁচটা হইতে পারে। যদি বলে যে না আমি আরএফএল এর চেয়ার যত প্রকার আছে সেই সব প্রকারের আলাদা আমি প্রফিট এন্ড লস দেখতে চাই, এটা একটা। আবার শুধু আরএফএল এর ওই হাতলালা চেয়ার একটা মানে কোয়ান্টিটির প্রোডাক্টে আমি আলাদা প্রফিট এন্ড লস দেখতে চাই। মানে আলাদা আলাদা কখন করা যাবে, এই যে ট্র্যাক ক্লাসেস, যখন আলাদা আলাদা ক্লাসে আমি লিপিবদ্ধ করব, তখন আমার ক্লাস ওয়াইজ আমি করতে পারবো। আলাদা আলাদা ক্লাসে আমি নোটিফিকেশন গুলো পাবো, বা আলাদা আলাদা ক্লাসে রিপোর্ট জেনারেট করতে পারবো। তার মানে পার্টিকুলার প্রোডাক্ট দিয়েও পারবো, আবার মাল্টিপল প্রোডাক্ট দিয়েও একটা ক্লাস বানাতে পারবো। যেমন যে কোনো দোকানে যদি যান, যে কসমেটিক্স প্রোডাক্ট বলতে 8টা 10টা আইটেম থাকে, তা আপনি যদি চান যে কসমেটিক প্রোডাক্টে আমি আমার দোকান, ছোট একটা দোকান, প্রাণারেফেল বাদ দিলাম, যে আমার ছোট একটা দোকান, আমি কসমেটিক্স প্রোডাক্টে 8টা আইটেম আছে, এই 8টা আইটেমে এই ক্যাটাগরি কসমেটিক ক্যাটাগরিতে কত আমার প্রফিট এন্ড লস হচ্ছে, এই রিপোর্টটা আলাদা দেখতে চাই, দিলেন আপনি তখন ক্লাস ওপেন করে। আপনি যদি বলেন যে না আমার এখানে মুদি আইটেম আছে, এই মুদি আইটেমে 8টা প্রকার আইটেম আছে, এই মুদি আইটেমে 8 প্রকারের আইটেমে আমার প্রফিট এন্ড মার্জিন কত সেটা আমি আলাদা দেখতে চাই। এই দাগ দিচ্ছেন কে, দাগ দিয়েন না, এরকম কেন করেন? উফ। হ্যাঁ, এই যে ধরেন মনে করেন মুদি আইটেমে 8 প্রকার আইটেমে কত কি পাচ্ছি আমি আলাদা দেখতে চাই, এই যে ক্লাস যদি ওপেন করেন এই আলাদা আলাদা দেখা সম্ভব, মানে আলাদা আলাদা শ্রেণীবদ্ধকরণ, আলাদা আলাদা ক্লাসে ডিভাইডেড করে আমি যদি প্রোডাক্টের প্রফিট মার্জিন বা যা কিছু হোক রিপোর্ট দেখতে চাই, সেক্ষেত্রে ক্লাসটা ওই ট্র্যাক ক্লাসে সেটা ওপেন করতে হবে। ওপেন করে ওয়ার্ন মি হোয়েন এ ট্রানজাকশন ইজন্ট অ্যাসাইন এ ক্লাস, এখানে যদি দেন যে আমাকে ওয়ার্নিং দেন যখন দেখবেন যে কোনো একটা ট্রানজাকশন ক্লাসে অ্যাসাইন করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু ওয়ার্নিং শো করাবে। তা আমরা ওয়ার্নিং যদি দিতে চাই যে না কোনো এক সময় আপনি ট্রানজেকশন এন্ট্রি করতেছেন, করতে করতে দেখলেন যে একটা ট্রানজেকশন আপনার করা হয়নি, মানে অ্যাড করা হয়নি, ক্লাসের অন্তর্ভুক্ত করা হয়নি, তাহলে এখানে যদি চান ওয়ার্নিং দেওয়ার জন্য ওয়ার্নিং দিতে পারেন, আর যদি না চান নাও দিতে পারেন। তো আমরা এখানে অফ করে রাখলাম। এবং এখানে অ্যাসাইন এ ক্লাস, এখানে বলছে 1 to s র ইন ট্রানজেকশন, আপনি এই যে ক্লাসটা দেখাতে চান কোথায় দেখাতে চান, 1 to এন্টায়ার ট্রানজেকশন, মানে ট্রানজেকশনের মধ্যে দেখাতে চান নাকি আলাদা লাইনে, একই লাইনের আলাদা রতে দেখাতে চান, মানে আলাদা, মানে একটা কলাম, একটা লাইনের কয়েকটা কলাম আছে, সেই কলামে আলাদাভাবে কি আপনি আলাদা একটা জায়গা করতে চান ক্লাসের জন্য? হ্যাঁ অবশ্যই, আমরা 1 to
ইন্টার ট্রানজাকশন না, মানে ট্রানজাকশনের ভিতরে হয়ে গেলে ব্যাপারটা এসরা ইন ট্রানজাকশন আমরা এটা দিতে চাই, অন টু এসরা, মানে এক লাইনে থাকুক কিন্তু ট্রানজাকশন আলাদাভাবে থাকুক, এটা দিলাম। এটা দিয়ে এবার ট্র্যাক লোকেশন, এবার ওই ক্লাস যেমন লোকেশনটাও ঠিক সেরকম। কিরকম? প্রাণারাফেল গ্রুপের উদাহরণ দিছিলাম, ওনারা যদি চায় যে বাংলাদেশে তো আমাদের সব জায়গায় সব অঞ্চলেই বিজনেস আছে, এখন যে 8টা বিভাগে 8টা বিভাগে কোন বিভাগে কত আমার ট্রানজেকশন, কোন বিভাগে কত আমার প্রফিট অ্যান্ড মানে প্রফিট মার্জিন, আমি এটা দেখতে চাই। এটা কখন? আলাদা আলাদা লোকেশন ওয়াইজ যখন হিসাবটা অন্তর্ভুক্ত করবে, এন্ট্রি করবে, তখন সম্ভব। যে আমার খুলনাতে কত বিজনেস আছে, আমার ঢাকা থেকে কত বিজনেস আছে, কোন লোকেশনে বা কোন এরিয়াতে আমার বিজনেস কম আছে, কোন এরিয়াতে বিজনেস বেশি আছে, এই লোকেশন যখন অন করব, সেই অনুযায়ী যদি ট্রানজেকশন এন্ট্রি করি, তাহলে আমি কিন্তু রিপোর্ট জেনারেট করে দেখতে পারবো। ঠিক আন্তর্জাতিকভাবে আমরা কুইক বুকস যখন কাজ করতেছি, অনেক দেশে আমাদের মাল্টিপুল দেশে কাজ করতে হবে, ঠিক আছে, মাল্টি কারেন্সিতে কাজ করতে হবে। তা সেক্ষেত্রে আমরা যদি একের অধিক দেশে কাজ করি, তখন আমরা দেখতে হবে যে আমার ইউকে তে আমার কত টাকা বিজনেস আছে, ইউএসএ তে কত বিজনেস হচ্ছে, বা কি বলে বাংলাদেশে কত বিজনেস হচ্ছে, এরকম আলাদা আলাদা দেশে দেখতে চাইলে সেখানে লোকেশন অন করতে হবে আর ক্লাস অন করতে হবে। তা বুঝাই দিলাম, আপাতত এ দুটো অফ থাকুক। কেন অফ থাকুক? যখন আমার ট্র্যাক মানে ক্লাসেস অ্যান্ড ট্র্যাক লোকেশন নিয়ে ক্লাস আছে, ডিটেলস ক্লাস, এবং একটা না, এই এই নিয়ে অনেক ক্লাস মানে প্রত্যেকটা ট্রানজাকশন করলে আমার ক্লাস এবং লোকেশন লাগবে। তা আপাতত অফ রাখতেছি, ঠিক আছে। অফ রেখে যখন সেটিং করব, মানে ওই ক্লাসের আগে এসে আমরা এখানে দেখতে পারবো তখন, ঠিক আছে। এবার অটোমেশন, অটোমেশন দেখেন সবগুলো অন করা আছে, এইগুলো বন্ধ করবো আগে। কেন? এখানে পেন আইকনে ক্লিক করলাম, এখানে ব্যাপারটা হচ্ছে এই যে অটোমেশন এই সব অন করা মানে কি, ধরেন আপনি আজকের ডেটে যে নভেম্বরের 30 তারিখ একটা ইনভয়েস করছেন, যেটার নেট টার্মটা ছিল কত, 30 দিন। আজকে নভেম্বরের 30 তারিখে সেল করলেন, আপনার কথা আছে, তাহলে আপনার টার্ম অনুযায়ী যে নেট 30 ডে মানে কি, ডিসেম্বরের 29 তারিখে আপনি পেমেন্ট পাবেন। এখন যদি মনে করেন যে ওই বায়ার আপনাকে পেমেন্ট দিল না, দেন নাই, আপনি সরি দেয় নাই, সে আপনি পানও নাই, কিন্তু এই অটোমেশনে অন করার কারণে এই অটো আপনাকে পেমেন্ট দেখায় দিবে। ও মনে করবে যে 30 দিনের দিন তো পাওয়ার কথা ছিল, তা তুমি আমাকে কমান্ড দিয়ে এখানে অটোমেশন অন করে রাখছো, তার মানে আমি পেমেন্ট দেখাই দিচ্ছি। ঠিক এরকম অটোমেটিক্যালি অ্যাপ্লাইড ক্রেডিট, মানে ক্রেডিটও অটোমেটিক্যালি অ্যাপ্লাই হবে। আবার অটোমেটিক্যালি অ্যাপ্লাই বিল পেমেন্ট, যে কোনো একটা বিল আপনার দেওয়ার কথা ছিল, ধরেন আজকের নভেম্বরের 30 তারিখ, আপনার যে টার্ম ছিল সেই অনুযায়ী লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ, আপনি ধরেন ভুলে গেছেন, ওই বিলটা দেন নাই, বা আপনার হাতে এখন টাকা নাই, আপনি দিতে পারেন নাই, উনি দেখাবে কি, এই যে অটোমেশনটা কি করে দেখাবে, যে আপনার বিলটা 10 তারিখ অটো দেওয়া হয়ে গেছে। তার মানে যে ডেটে যে ট্রানজেকশন গুলোর টার্ম অনুযায়ী শেষ হওয়ার কথা ছিল, বা টার্ম অনুযায়ী পাওয়া কথা বা দেওয়া কথা ছিল, এই অটোমেশন অন করে রাখলে পাওয়া দেওয়া সব দেখায় দিবে। এটা কাদের জন্য জানেন? আমি বলছিলাম যে সব সেটিং আমাদের জন্য দরকার না, এটা তাদের জন্য যাদের একদম পাই টু পাই কোনো নড়চড় নাই। ওই ডেটে ট্রানজাকশন হয়েছে মানে ওই ডেটেই সবকিছু, ওই ডেটে যদি মানে পেমেন্ট করতে হয় ওই ডেটে ফিক্সড পেমেন্ট, মানে যারা 100% নিশ্চিত যে আমরা যে ডেটে যা ট্রানজাকশন করছি, আমরা পেমেন্টও পাই সেই ডেটে, আমরা এই ক্রেডিট গুলোও অ্যাপ্লাই হয় সেই ডেটে, আবার আমরা বিলগুলো পেমেন্ট করি সেম ডেটে। যাদের এইটা দরকার তাদের জন্য এটা, আমাদের এটা দরকার না, কারণ আমরা ছোট ছোট যে বিজনেসম্যানদের সাথে কাজ করব, তাদের ক্ষেত্রে এটা দরকার হবে না কখনো। এজন্য আমরা এটা অফ রাখবো, কিন্তু এটা কিন্তু ফিনান্সের সাথে, অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত। মনের ভুলেও এটা যদি কখনো অন করে দেন, তাহলে কিন্তু চরম ক্ষতিগ্রস্ত হবে। যে মানে যার কাজ করবেন, যে বায়ারের, সে কিন্তু চরম ক্ষতিগ্রস্ত হবে। তাই অটোমেশনটা তিনটাই অফ করবো আমরা। অফ করার পরে এবার প্রজেক্ট, এখন তো দেখলেন যে বিভিন্ন ট্রানজেকশন এন্ট্রি করা দেখলেন, এন্ট্রি করার পরে যদি হঠাৎ করে মনে হয় আপনার আলাদাভাবে যে আমি বাই সেল করতেছি, বিভিন্ন কাস্টমারদের কাছে সেল করতেছি, এখন আমি আলাদাভাবে কোনো একটা প্রজেক্টে কাজ করব, যে কোনো একটা কাস্টমার বলতেছে যে আমি তো আপনার কাছে প্রোডাক্ট বাই সেল করি, আপনার তো ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান, আমার চলেন একটা 1 মাস মেয়াদি একটা ডিল করি, আমার একটা প্রজেক্টে কাজ আছে, যে প্রজেক্টটা 1 মাস মেয়াদি হবে, এবং সেখানে যত যা কিছু প্রয়োজন হবে আপনার মাধ্যমে আমি নিব। এখন এই যে প্রজেক্ট, এখানে পেন আইকনে ক্লিক করে যদি আপনার প্রজেক্টের মাধ্যমে ইনকামটা আপনি জেনারেট করতে চান এবং কুইকবুকসে দেখাতে চান, তাহলে এখানে অন না করা থাকলে কিন্তু দেখাতে পারবেন না। এখানে যদি অফ থাকে তাহলে হবে না। অনেকের প্রজেক্টটা অফ আছে, যাদের অফ আছে অন করে দিবেন। এখান থেকে যদি অন না করেন, প্রজেক্টটা কিন্তু কিছু দেখতে পারবেন না। এখানে বলছে অর্গানাইজ অল জব রিলেটেড অ্যাক্টিভিটি ওয়ান প্লেস, মানে জব রিলেটেড, যে আপনি প্রজেক্টে আপনার এমপ্লয়ি দিয়ে কাজ করাবেন বা যা কিছু করেন, সেইটা যদি এখানে অন থাকে, তাহলে আপনি আলাদা প্রজেক্ট ওয়াইজ ট্রানজাকশন এন্ট্রি করতে পারবেন। তো এটা অন থাকবে, অন থেকে সেভ করে দিব। আপনার যদি অফ থাকে তাহলে এখানে অন করবেন, যেহেতু ওয়ান আছে সবার জন্য। তারপর একটু চেক করবেন, এই দেখেন প্রজেক্ট অন করলে অটো রিলোড নিবে, প্রজেক্ট অন করলে অটো রিলোড নিবে। এখন না জানি ওইটুকু সেট আপ হলো কিনা, এটা অটো রিলোড নিয়ে শুরু করে দিছে। প্রজেক্ট যখনই অন করবেন তখন অটো রিলোড নিবে,
এবার দেখি বাকিটুকু যদি সেটিং করে তাহলে তো ভালো। আচ্ছা, জানুয়ারি ক্লোজ দ্য বুক, হ্যাঁ আছে, সমস্যা নেই, যেটুকু অন করছি সেইভাবেই আছে, কোনো প্রবলেম করে নাই। ক্লাস, হ্যাঁ প্রজেক্ট অটো ফিনিশন দিছে, সবকিছু যা যা সেটিং করছিলাম সব ঠিক আছে। তাহলে প্রজেক্ট গেছে। কারেন্সি, এই যে কারেন্সির ব্যাপারটা দেখেন, হোম কারেন্সি কি জিবিপি। দেখেন পাউন্ড নামটা, পাউন্ড, পাউন্ড বলতেছে, আমরা চিনি যে মুদ্রার নাম পাউন্ড, একটা দেশের না কিন্তু অনেক দেশের মুদ্রার নাম পাউন্ড। এখন জিবিপিটা কি, ইউকের যে কারেন্সিটা জিবিপি, এর কয়েকটা নাম আছে। এখানে হচ্ছে যে জিবিপি বলতে মনে হয় যে জির একটা মিনিং, বির একটা মিনিং, পি একটা মিনিং, না, আছে ওই মিনিংটা, কিন্তু ওই মিনিংটা এর সাথে দেখেন অ্যাড করা নাই। জিবিপি বলতে কি বোঝায় জানেন? গ্রেট ব্রিটেন পাউন্ড, গ্রেট ব্রিটেন পাউন্ড। আর এখানে জিবিপির পরে কি লেখা আছে? ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, ব্রিটিশ পাউন্ড স্টার্লিং। তার মানে একই কারেন্সির কয়টা নাম ভালো করে বোঝেন। একটা নাম সংক্ষেপে জিবিপি, যেটার ফুল মিনিং দাঁড়াচ্ছে গ্রেট ব্রিটেন পাউন্ড। তার মানে জিবিপি নামেও কেউ চেনে ওই কারেন্সিতে, আবার কেউ গ্রেট ব্রিটেন পাউন্ড নামেও চেনে, আবার ব্রিটিশ পাউন্ড স্টার্লিং নামেও চেনে, আবার শুধু পাউন্ড নামেও চেনে। চারটা নাম আপনার বুঝতে হবে। জিবিপি বা ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, এই দুইটাই সেম জিনিস। তাই এইটা হচ্ছে হোম কারেন্সি। এখন যদি আপনার মনে হয় আপনি বাংলাদেশ থেকে বিজনেস করছেন, আপনার কারেন্সি আছে, সব পৃথিবীর এমন কোনো দেশের কারেন্সি নাই যেখানে নাই। তবে প্রত্যেক দেশের কারেন্সিকে শর্টে তিনটা ওয়ার্ডে এখানে দেওয়া আছে, শর্টে। যেমন বাংলাদেশে কি দেখি আমরা, বিডিটি, এই যে বিডিটি বাংলাদেশি টাকা। প্রত্যেক দেশের তিনটা ওয়ার্ডে দেখেন, এই তিনটা ওয়ার্ডে আপনার যদি মনে হয় যে না আমার কোনো কারণে একটা লিস্টে লাগবে যে কোন এই ওয়ার্ল্ডে কোন দেশের কারেন্সিকে সংক্ষেপে 3 অক্ষরে কিভাবে ডাকে, সেগুলো আপনি এখান থেকে খুঁজে পাবেন সব এক জায়গায়, সব। তা আমাদের যেহেতু ইউকের ভার্সনটা আমরা ইউজ করছি, তাহলে এখানে কিন্তু কি হবে, কারেন্সি হবে জিবিপি, ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, এটা কিন্তু থাকবে। ঠিক আছে, এটা থাকবে, হোম কারেন্সিটা চেঞ্জ করবেন না। ঠিক আছে। এবার মাল্টি কারেন্সি, মাল্টি কারেন্সি কি, যে আপনি একই সাথে যদি 2টা 3টা 5টা 10টা দেশের সাথে বিজনেস করেন, আপনার জিবিপিতে আপনি হিসাব রাখতেছেন, কিন্তু ওনারা ওনাদের দেশের কারেন্সি অনুযায়ী আপনাকে পেমেন্ট করতেছে, যেটা কনভার্ট হয়ে জিবিপিতে চলে আসতেছে। এই মাল্টি কারেন্সি একবার যদি অন করা হয়, ভালো করে বোঝেন, মাল্টি কারেন্সি যদি একবার অন করা হয় আর কিন্তু কুইক বুকসে কোনোদিন বন্ধ করতে পারবেন না। মাল্টি কারেন্সি একবার অন করলে কুইক বুকসের আলোকে কখনো কোনোদিন বন্ধ করতে পারবেন না। দেখেন কি বলে, এখানে ক্লিক করি, জাস্ট ক্লিক করলে এখানে অনেক কিছু চলে আসলো। আবার অফ করি, অফ করে আবার ক্লিক করি, দেখেন কত কিছু চলে আসলো। সার সংক্ষেপে এই দাঁড়াচ্ছে এখানে সমস্ত ডিটেলসে, যে আই আন্ডারস্ট্যান্ড আই কান্ট আন্ডো মাল্টি কারেন্সি, যে আমি বুঝলাম যে আমি কখনো মাল্টি কারেন্সি আন্ডো করতে পারবো না। তার মানে মাল্টি কারেন্সিতে মানে একবার অন করলে এটা আর অফ করা পসিবল হবে না। এখানে অনেক কিছু লেখা আছে, তার সারমর্মটাই। ঠিক আছে, এখন আমরাও মাল্টি কারেন্সিতে কাজ করব, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমাদের লাগবে না, আমরা আগাম এটা অন করব না, কারণ এটা অন করার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে। তো আমরা এখানে সেভ করব, হোম কারেন্সি জিবিপি থাকবে, দিয়ে মাল্টি কারেন্সি অন করার অপশন দেখালাম, এখানে শুধু টিকমার্ক দিয়ে সেভ করলেই অন হয়ে যাবে। কিন্তু আমরা অন করব না, এখন যখন লাগবে তখন অন করব এবং সেভ দিব, যেহেতু এটা আমার আছে মানে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং আর মাল্টি কারেন্সি অন। এবার ট্যাক্স সেটিং, ট্যাক্স রিজিয়ন আছে এখানে। ও মাল্টি কারেন্সিতে এখানে আবার ক্লিক করলে হোম কারেন্সি যা করি এখানেও একটা রিলোড নিবে। তাহলে reload নিলো কোথায়? একটা নিল প্রজেক্টে, আর দ্বিতীয়ত রিলোড নিল এখানে। এই যে কিছু কিছু ব্যাপার, এগুলো কিন্তু আমাদের অল্পতে শেষ হয়ে যাবে, আর সামান্য এতটুকু বাকি আছে, আমরা শেষ করে দিব। ঠিক আছে, আজকে আর লেট করাবো না, শেষ করে দিব। জাস্ট এ মিনিট, আর নিচে 2টা 3টা অপশন আছে। আচ্ছা, তাহলে আমাদের মাল্টি কারেন্সিতেও কিন্তু এই যে কারেন্সি যেখানে গেলাম, এই যে কারেন্সি যেখানে গেলাম, হোম কারেন্সি এবং মাল্টি কারেন্সি এখানে ক্লিক করলে অন অফ করি নাই, যা ছিল তাই ছিল, তারপরে কিন্তু আমরা এখানে দেখলাম যে মাল্টি কারেন্সি অন করার অপশনটা আমরা যখন দরকার হবে তখন আগে দেখে যাচ্ছি, তখন সেভ করতে পারবো। এবার ট্যাক্স সেটিং এ যাব। ট্যাক্স সেটিং এ গেলে ট্যাক্স রিজিয়ন, ঠিক আছে, ট্যাক্স রিজিয়ন ইন ইউজড ফর ক্যালকুলেটিং ইনকাম ট্যাক্স। এখন এখানে আমরা যেখানে আসি সেখানে কি বলছে, ইংল্যান্ড, ওয়েলস অর নর্থ আয়ারল্যান্ড, আবার স্কটল্যান্ড। তা আমরা কোথায় আছি? আমরা যেহেতু ইংল্যান্ডে, অর্থাৎ ইউকের ভিতরে ইংল্যান্ড মানে অনেকগুলো দ্বীপপুঞ্জ কিন্তু এখানে, ইউনাইটেড কিংডম। তো এখানে আমরা ইংল্যান্ড কথাটা যেখানে যুক্ত আছে তার ভিতরে আমরা অন্তর্ভুক্ত করে নিয়েছে অটোমেটিক্যালি কুইক বুকস, তো এটাই আমাদের ট্যাক্স রিজিয়ন হবে। এইবার এটা তো গেল ইংল্যান্ড বা ইউকে ইস্যু, যখন ইউএসএ তে বা অন্যান্য স্টেটে মানে কানাডা বা অন্যান্য দেশে কাজ করবেন, এক এক দেশের জন্য কিন্তু এটা আলাদা আলাদা। আপনি ওনার কাছ থেকে জেনে নিবেন আপনার ট্যাক্স রিজিয়ন কোনটা। আপনার ট্যাক্সের হয়তো কাজ করলেন না, কিন্তু ট্যাক্স রিজিয়নটা কুইক বুকসে সেট আপ করে দিবেন। ঠিক আছে, ওনার কাছ থেকে জেনে নিবেন। তো এটা ইংল্যান্ড, ঠিক আছে।
এখানে ইংল্যান্ড দিয়ে আমরা সেভ করলাম ট্যাক্স রিজিয়ন। এবার আসি মেইন যে আমাদের আরেকটু সেটিং, আদার প্রেফারেন্স কি আছে। এখানে পেন আইকনে ক্লিক করলাম। ডেট ফরম্যাট কি, আমরা চলে যাচ্ছি ডাটাবেসে। এই ডাটাবেস দিয়ে দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে। গ্রুপটা একটু স্ক্রল করে দেখতে পারবেন যারা এখনো পান নাই, গুগল ড্রাইভে একটা লিঙ্ক আছে, সব পুরো কোর্সের ডাটাবেস একটা জায়গায় দিয়ে দেওয়া আছে। এই দেখেন এইখানে ডেট ফরম্যাট দেওয়া আছে। এটা কি, এটা বায়ার দিছে যে আমার ট্রানজেকশন গুলো কোন ডেট ফরম্যাট অনুযায়ী থাকবে, মান্থ ডেট ইয়ার, এবং এখানে কিন্তু স্ল্যাশ দেওয়া আছে। এখন আমাদের কিন্তু মান্থ ডেট ইয়ারের এখানে অনেক ফরম্যাট আছে। এই ডেট ফরম্যাটটা কি হবে, দেখেন কত ফরম্যাট, মানে একই রকম ফরম্যাট কতগুলো আছে। তাহলে আমাদের হবে কি মান্থ ডেট ইয়ার, এখানে আছে ডেট মান্থ ইয়ার, আমাদের হবে মান্থ ডেট ইয়ার দিলাম। এবার কারেন্সি ফরম্যাটটা কি হবে, মানে টাকাটা কেমন ভাবে দেখাবে। এই দেখেন এখানে ক্লিক করেন ড্রপ ডাউনে, আগে ডলার সাইনটা যাবে। আমরা জানি যে ডলারের চিহ্নটা আগে যায়, টাকার আগে যায়, ঠিক আছে, ডলার সাইনটা। এরপরে আপনি যদি চান যে না আমি পিছনে ডলারটা দেখাচ্ছি, তাও পাবেন। আবার পিছনে, মানে এখানে ডলারটা বিষয় না, এটা হচ্ছে মূলত কারেন্সির ফরম্যাটটা দেখাচ্ছে, কারেন্সিটা দেখাচ্ছে, কারেন্ট সাইনটা, এটা আপনি আগে দিতে চান না পিছনে দিতে চান। ঠিক আছে, এখানে ডলার মানে কি, আমাদের তো পাউন্ডে হবে, ঠিক আছে, আবার কনভার্ট করে মাল্টি কারেন্সিতে ডলারেও হবে, কিন্তু আমরা সেই যেটাই হোক কারেন্সিটার সিম্বলটা আমরা পিছনে শো করাবো না সামনে শো করাবো, তাহলে সামনে এটাই বেটার। ঠিক আছে, সামনে। এখন এখানে বলতেছে কি, ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট চেক নাম্বার ইজ ইউজড। আপনার এখানে এটা অন করা আছে, আমরা যদি অফ করি, এটা কি, এখানে পড়ে দেখেন যে ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট চেক নাম্বার ইজ ইউজড। যদি কোনো একই চেক নাম্বার দ্বিতীয়বার ইউজ করা হয়, যে একই চেক নাম্বার দুইবার বা একবারের বেশি আপনার ইউজ করা হয়, তাহলে যেন আপনাকে সিগন্যাল দেয় যে এই চেক নাম্বারটা অলরেডি এন্ট্রি করা আছে। তাহলে এটা অন না করলে কিন্তু এইটা আপনাকে ওয়ার্ন করবে না। একই চেক নাম্বার তো কেউ চাইবে না যে দুইবার ট্রানজাকশন করার জন্য। এই জন্য আপনি যদি এখানে অন না করেন তাহলে কিন্তু টেরও পাবেন না যে কয়েক, মানে একই চেক নাম্বার দুইবার কেন, পাঁচবারও আপনি যদি মানে এন্ট্রি করেন, তাও যদি এখানে যদি ওয়ান ওয়ার্ন করার অপশন না থাকে, যে এখানে এখানে অন করে দিলেন মানে এখানে ওয়ার্ন করলো আপনাকে, তাহলে এখানে ওয়ার্ন করলে কিন্তু আপনি এটার নোটিফিকেশন পাচ্ছেন। তাহলে একই চেক নাম্বার দুইবার হওয়ার সুযোগ নেই। এবার কি, আবার ওয়ার্ন মি when I enter a bill number that's already been used for that supplier। তা আমার যদি কোনো একটা বিল আমার দেওয়া হয়ে গেছে সেইটা, বা বিল আমার ট্রানজাকশনটা আমি মানে পেমেন্ট করছি, বা বিল নাম্বার এখানে রেকর্ড করা আছে, এইটা যদি আবার মানে এই বিল নাম্বারটা যদি আবার এখানে যদি আমি এন্ট্রি করতে চাই, তাহলেও আমাকে ওয়ার্ন করাতে চাই, তাও অন করে দিলাম যে একই বিল নাম্বার আমার দুইবার এন্ট্রি যাতে না হয়, এন্ট্রি না করি। সেক্ষেত্রে আমি এখানে টিকমার্ক দিলে এটাও কিন্তু ওয়ার্ন করবে আমাকে। এবার ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট জার্নাল নাম্বার ইজ ইউজড। যদি একই জাবেদার নাম্বার যদি দুইবার ইউজ করা হয়, একবার পরে দ্বিতীয়বার ট্রাই করা হয়, যাতে এটা ওয়ার্ন করে। তার মানে এগুলো আপনাকে স্মরণ করাই দিবে, ওয়ার্ন করবে বলতে স্মরণ করাই দিবে। এগুলো অন করে রাখলাম মানে কি, এই ট্রানজাকশন গুলো যখন দ্বিতীয়বার করতে যাবেন, একই ট্রানজাকশন, তিনটা ক্যাটাগরি, জাবেদা, বিল, আর একটা হচ্ছে চেক নাম্বার, এগুলো কিন্তু আপনাকে সিগন্যাল দিবে। গেল এই ব্যাপারটা, তাহলে অন করে রাখলাম মানে এটা আপনি কি স্মরণ করাই দিবে, সিগন্যাল দিবে। এবার সাইন মি আউট ইফ ইনঅ্যাক্টিভ ফর। আপনারা কুইক বুকসে অলরেডি দুইটা তিনটা ক্লাস, আজকে 3 নাম্বার ক্লাস, যদি মনে করেন যে আহ, আপনার কেউ প্র্যাকটিস করতে করতে দেখছেন হঠাৎ করে কুইক বুকস থেকে সাইন আউট হয়ে গেছে, তার মানে কি, সাইন মি আউট ইফ ইনঅ্যাক্টিভ ফর অন আওয়ার। তার মানে কুইক বুকসে আপনি এখন ধরে এই একটা ট্যাব নিয়ে রাখবেন, যদি 1 ঘন্টার ভিতরে সেই ট্যাবে কোনো কাজ না করেন, তাহলে অটোমেটিক্যালি সাইন আউট করে দিবে আপনাকে, আবার নতুন করে লগ ইন করতে হবে। এখন দেখা যাচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করতে গেছেন আপনি বায়ারের কুইক বুকসে, বায়ারের অ্যাকাউন্টে আপনি কাজ করতেছেন, কাজ শেখার পরে অর্ডার পাইছেন, ওখান থেকে আপনি কাজ করতেছেন। সেক্ষেত্রে দেখলেন যে 1 ঘন্টা আপনি কোনো জায়গায় কাজ করতে করতে উঠে গেছেন বাইরে। এক হচ্ছে এই যে ডান দিয়ে সেভ না করার একটা ইস্যু, আর হচ্ছে এই যে লগ মানে সাইন আউট করে দেওয়ার ইস্যু। দেখা যাচ্ছে আপনি 1 ঘন্টা পরে আসছেন, এসে দেখলেন সাইন আউট করে দিচ্ছে, কিরে এটা আমি জানতাম না। তখন এরকম ব্যাপার হবে। তা এইটা 1 ঘন্টাকে সর্বোচ্চ কত বানানো যাবে জানেন, এই 3 ঘন্টা বানানো যাবে। আমার তো জুম দেওয়া এখানে দেখা যাচ্ছে না, এটা সরান, আচ্ছা সরাইছে, এই যে 1 ঘন্টার এখানে ক্লিক করলে 3 আওয়ার করা যাবে। ঠিক আছে, 3 আওয়ার্স করা যাবেন। মানে আপনি সর্বোচ্চ, ধরেন কুইক বুকস এখানে ওপেন করে রাখছেন 3 ঘন্টার ভিতরে, যদি এই কুইক বুকসে আরেকবার প্রবেশ করে অন্তত মাউস একটা ক্লিক নাও করেন, তাহলে কিন্তু 3 ঘন্টার ভিতরে আপনাকে সাইন আউট করে দিবে। 3 ঘন্টা 1 মিনিট হওয়ার সাথে সাথে সাইন আউট। আর যদি 3 ঘন্টার ভিতরে জাস্ট মাউসটা একটু নাড়াচাড়া করেন, এরকম একটু নাড়াচাড়া করে যান, বা একটু ক্লিক মিলিক যে কোনো জায়গায় ফাঁকা জায়গাও হলে করেন, তাও কিন্তু আপনাকে সাইন আউট করবে না। বিষয়টা হচ্ছে এই। তাহলে আমরা 3 ঘন্টা দেবো, যে আমার সর্বোচ্চ যদি আমি একটা না 3 ঘন্টা এই কুইক বুকস ইউজ করে আমি যদি এখানে অ্যাক্টিভ না থাকি, তাও কিন্তু আমাকে 3 ঘন্টা পর্যন্ত সময় দিবে। 3 ঘন্টা পরে যদি 3 ঘন্টার ভিতরে যদি কোনো জায়গায় ক্লিক না করি, আমাকে সাইন আউট করে দিবে। এটা দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে
এইবার এখানে সব করছি, সব করে এটা লাস্ট সেভ দিলাম, সেভ দিয়ে ডান দিব। এটা সেভ হোক। সেভ হয়ে গেছে। সেভ দিয়ে দেখেন এবার সবকিছু টাইম, এক্সপেন্স, অ্যাডভান্স তো করছি, এরপর টাইম করছি, এক্সপেন্সেস করছি, সেলস সেটিং করছি, করে ডান দিব। ডান দিলে সব সেভ হয়ে যাবে। ঠিক আছে, সেভ হয়ে গেছে অলরেডি। এখন এখানে আর একটা ব্যাপার ছিল, আর একটু কাজ ছিল, কিন্তু আমরা চাচ্ছি যে অনেকেই, আমি একটু মতামত নিই। অ্যাডভান্স সেটিং হয়েছে, এখানে ম্যানেজ ইউজার এবং সুইচ মাল্টিপল কোম্পানি। এইটা যদি এখন নিতে যাই আরো একটু লেট হবে, এখন আপনাদের মতামত না নিয়ে করতে পারবো না, কারণ আগের দিন বেশ লেট হয়েছিল। আচ্ছা, আমি একটু এখানে রেকর্ডটা একটু পজ করে আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, আপনারা একটু বলেন, আর কি কন্টিনিউ করব, নাকি ওটা আগামীকালকে ক্লাসে, মানে পরের ক্লাসে, মঙ্গলবারের ক্লাসে করব? আনমিউট করে দিছি, একটু কথা বলেন। কেউ কথা বলবে না? বলছি যে বাকি যে অপশন আছে, ম্যানেজ ইউজার এন্ড সুইচ মাল্টিপল কোম্পানি, এটা কি এই আজকে যে টাইম আছে এরপরে কি কন্টিনিউ করা ঠিক হবে? আপনারা আনমিউট আছেন, আপনারা একটু কথা বলেন। মঙ্গলবারে করেন, আচ্ছা। ঠিক আছে, যেহেতু রাত 11:50 বাজে। আচ্ছা, তাহলে সেভ করে দিলাম, ক্লাস সেভ করে দিলাম তাহলে। এগুলো আনমিউট হয়নি। ও সরি 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 সরি। হ্যাঁ, এবার হয়েছে, এবার হয়েছে। স্যার, হ্যাঁ। স্যার, আচ্ছা, আমি অফ করে দিচ্ছি।